প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তাহলে আমরা পড়ছি আইন আদালত বার এমসিকিউ ফাউন্ডেশন নোট থেকে। আজকে জি স্যার। দেওয়ানি কার্যবিধির পাঠ 7, প্রথম তফসিল। এর আগে আমরা পাঠ 6 পর্যন্ত ধারাগুলো শেষ করেছি গত ক্লাসে। আজকে শুরু হয়ে গেল প্রথম তফসিল, অর্থাৎ আদেশ। আদেশ আজকে পড়বো 1 থেকে প্রথমে 8, তারপরে 9 থেকে 17। তাহলে দেখেন যে এই পাশে বিধিগুলো কলাম আকারে দেওয়া আছে, যেমন বিধি 1, বিধি 3, বিধি 8, বিধি 9, বিধি 10 এইভাবে। আর এই পাশে আছে আদেশ 1, মোকদ্দমার সমূহ, মোকদ্দমার পক্ষ সমূহ। তাহলে আমরা প্রথমে পড়ছি আদেশ 1। আদেশ 1-এ বলা হচ্ছে মোকদ্দমার পক্ষ সমূহ, মানে একটা মামলা করলে বাদী বিবাদী এরকম একাধিক পক্ষ থাকে। তো এই পক্ষদের বিষয়ে কি বিধান দেওয়া আছে? বিধি 1-এ বলা হচ্ছে আদেশ 1-এর বিধি 1 কারা বাদী হিসাবে পক্ষভুক্ত বা সামিল হবে। এই প্রশ্নের উত্তর দিচ্ছে যে কাদেরকে বাদী করা যাবে। একই প্রতিকার দাবিকারী ব্যক্তিগণ বাদী হিসাবে পক্ষভুক্ত হবে, মানে মনে করেন যে একটা মামলা করতে যাচ্ছে, অনেক সময় বিবাদী আর বাদী কে হবে এ নিয়ে কনফিউশন হয়। যদি বাটোয়ারা মামলা হয়, মনে করেন 5 ভাই বোন, 5 ভাই বোনের মধ্যে 2জন রাজি আছে ভাগ করতে, তারা বাদী হয়ে গেল। তারা দাবি করছে আমরা বাটোয়ারা চাই, এবং যারা চাচ্ছে না তাদেরকে বিবাদী করে দেওয়া হলো। অর্থাৎ বাদী যেটা দাবি করছে এবং সমমনা সবাই মিলে যেটা দাবি করছে তারা সবাই বাদী, এবং এটার যারা বিরোধিতা করছে বাস্তবে তাদেরকে বিবাদী করে মামলা করতে হয়। 3 নম্বরে দেখেন, কারা বিবাদী হিসাবে পক্ষভুক্ত বা সামিল হবে। একই বিষয়ে যাদের বিরুদ্ধে মোকদ্দমা দায়ের করা হয়েছে, অর্থাৎ যারা বাদীদের দাবি মেনে নিচ্ছে না, বাস্তবে বিরোধিতা করছে, তাদের বিরুদ্ধে মামলা করে এই দাবি করা হচ্ছে আদালতে। তো কারা বাদী কারা বিবাদী এটা হচ্ছে কমন সেন্সের বিষয়, তারপরেও আইনে কিভাবে বলা আছে সেটা লিখে দিলাম। 8, সবার পক্ষে বাদী যদি অনেকগুলো হয়, তাহলে সবার পক্ষে কি একজন মামলা করতে পারবে, বা বিবাদী যদি অনেকগুলো হয় তাহলে সবার পক্ষে কি একজন বিবাদী এসে জবাব দিয়ে সেই মামলায় কন্টেস্ট করতে পারবে কিনা। বলছে এক ব্যক্তির প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা দায়ের করা যাবে, অর্থাৎ বাদী হিসেবে মামলা করাও যাবে বা জবাব পেশ করাও যাবে। অর্থাৎ বাদী যদি 100 জনও হয়, সবার পক্ষে একজন প্রতিনিধিত্বমূলক মোকদ্দমা করতে পারবে। আবার বিবাদীও যদি অনেকগুলো হয়, তার মধ্যে যে কোনো একজন এসে রিপ্রেজেন্টেটিভ শুট করতে পারবে। তাহলে যদি প্রশ্ন আসে প্রতিনিধিত্বমূলক মোকদ্দমার বিষয়ে বলা আছে কোথায়, আদেশ 1 বিধি 8। এরপরে মনে করেন যে অনেকগুলো বিবাদী বা বাদী অনেক, এখন বাদী বিবাদীর নাম নোট করতে গিয়ে অ্যাডভোকেট যখন নোট নিচ্ছেন, মক্কেল এসে বলছেন, এই বলতে গিয়ে বাদীর নাম বিবাদীর নামে ঠিকানায় ভুল হতে পারে। হয়তোবা দু একজন বাদীর নাম ভুলভাবে চলে আসছে অতিরিক্ত, অথবা দু একজন বাদীর নাম ছাড়া পড়েছে, বা বিবাদীর নাম ছাড়া পড়েছে অথবা অতিরিক্ত বিবাদীর নাম চলে আসছে। তো এটাকে বলা হয় নন জয়েন্ডার বা এবং মিস জয়েন্ডার। তো কোনটা নন জয়েন্ডার কোনটা মিস জয়েন্ডার এটা আমি বুঝিয়ে দিচ্ছি। ভ্রান্তিভুক্তির ইংরেজি হচ্ছে মিস জয়েন্ডার, অর্থাৎ ভুলভাবে সংযুক্ত করা হয়েছে একটা বাদী বা বিবাদীকে, যাকে এই মামলায় আসলে প্রয়োজন নাই। আর অপসংযোগ, এটাকে আবার অপসংযোগও বলা হচ্ছে। তাহলে ভুক্তি বা ভ্রান্তিভুক্তি অপসংযোগ একই কথা, যেটা মিস জয়েন্টার। এবং আরেকটা যেটা বলা হচ্ছে এবং অযুক্তি, অসংযুক্তি মানে নন জয়েন্টার। নন শব্দের অর্থ কি, না, মানে জয়েন করাই হয়নি, যাকে জয়েন করা উচিত ছিল। মনে করেন এই মামলায় রহিম নামে একজন ব্যক্তির নাম আসা উচিত ছিল কিন্তু আসেনি, সেটাই হচ্ছে রহিম হয়ে গেছে এখানে নন জয়েন্ডার বা সংযুক্তই হয়নি সে। সেক্ষেত্রে কি করতে হবে, যদি এরকমও কোনো কিছু হয় এবং মামলা যদি চলতে থাকে, তাও মোকদ্দমার কোনো ক্ষতি হবে না, অর্থাৎ মামলা কিন্তু ব্যর্থ হবে না। সেক্ষেত্রে যদি নন জয়েন্ডার বা মিস জয়েন্ডার হয়ে যায়, এটা পরবর্তীতে সংশোধন করা যাবে। যদি সংশোধন নাও করা যায়, তবুও কিন্তু মামলার রায় বা ডিক্রির খুব একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। 10, 10-এর উপবিধি 1-এ বলা হচ্ছে ভুল বাদীর নামে মোকদ্দমা দায়ের করা হলে, মনে করেন বাদীর নামেই ভুল হয়ে গেছে, তাহলে কি হবে? যে কোনো সময় বাদী, যে কোনো সময় আদালত বাদী স্থলাভিষিক্ত বা সংযোগ করতে পারে। অর্থাৎ রহিমের নামে মামলা হওয়ার কথা ছিল, রহিমের নাম আসেইনি,
তার পরিবর্তে তার ভাই করিমের নাম চলে আসছে। এখানে কিন্তু রহিম নিজে এসে অথবা আদালত যদি বুঝতে পারে বা অন্যান্য বাদী যারা বুঝতে পারে, তারা কিন্তু এটা সংশোধন করে নিতে পারবে এবং রহিমের নামটা এখানে করিমের নামের পরিবর্তে যুক্ত করে দিতে পারবে। দুয়ে বলা হচ্ছে আদালত পক্ষসমূহকে কর্তন করতে পারবে বা বাদ দিতে বা যোগ করতে পারবে, এটাকে বলা হচ্ছে স্ট্রাইক আউট অর অ্যাড। অর্থাৎ কোনো ব্যক্তির নাম যদি নন জয়েন্ডার বা মিস জয়েন্ডারের প্রবলেম দেখা দেয়, আদালত কিন্তু কি করতে পারবে, যদি মিস জয়েন্ডার হয়ে যায় তাহলে নাম অ্যাড করবে, আর নন জয়েন্ডার হয়ে গেলে, সরি, যদি নন জয়েন্ডার হয় তাহলে নাম অ্যাড করবে, মানে নাম আসেনি তাহলে নাম যুক্ত করতে হবে, রহিমের নাম আসেনি নাম দিয়ে দিতে হবে, করিমের নাম ভুল করে আসছে নাম কেটে দিতে হবে। তো এটা আদালত করতে পারবে। তাহলে আদেশ এক থেকে আমাদের এই মাত্র 5টি বিধি পড়লেই হবে, এবং এই বিধিগুলোর বিধানগুলোকেও কিন্তু আমি খুবই সংক্ষিপ্তভাবে উপস্থাপন করেছি, যেটা বুঝিয়ে দিলাম। এতটুকু পড়লেই হবে, এখান থেকে প্রশ্ন কমন পেতে পারেন। আদেশ দুয়ে মোকদ্দমার গঠন কেমন হবে, আমরা যে মোকদ্দমা করব এটা কিভাবে করব, এটা সম্পর্কে জাস্ট আমরা একটা বিধি পড়বো। বিধি তিন, মোকদ্দমার কারণগুলো একত্রিত করেন। অর্থাৎ কি কারণে মোকদ্দমা করছে, অর্থাৎ কজ অফ অ্যাকশন যতগুলো আছে সকল কজ অফ অ্যাকশন গুলোকে আমরা একত্রে করে মামলা দায়ের করব। অর্থাৎ জয়েন্ডার অফ কজেস অফ অ্যাকশন, অর্থাৎ যদি একটা মামলা করার একাধিক কারণ থাকে সবগুলো একত্রে করে মামলা করা যাবে। জাস্ট এই বিধানটা পড়লেই হবে গঠনের ক্ষেত্রে। আদেশ তিন, স্বীকৃত প্রতিনিধি বা কৌশলী, স্বীকৃত প্রতিনিধি ও কৌশলী বা উকিল, ইংরেজিতে যেটাকে প্লিডার বলা হচ্ছে, অর্থাৎ একজন ব্যক্তি সে যদি অন্য কাউকে পাওয়ার অফ অ্যাটর্নি দেয় বা আমুক্তার হিসাবে নিয়োগ করে। যেমন আমার কাছে একটা মামলা আছে, আগামীকালকে আমি এই মামলায় ইনজাংশনের শুনানি করব। তো এই মামলার বাদী হচ্ছে একজন ছেলে, আর তার ছেলের পক্ষে পিতা হচ্ছে আমুক্তার। কি কারণে, এই মামলাটা 2009 সালে দায়ের করা, এবং ওই সময় তার সন্তানের বয়স ছিল 19 বছর। 19 বছর, উনি আবার কলেজে পড়তে মানে পড়াশোনায় ব্যস্ত এবং গ্রামে থাকতেন কম। তো বাবা চিন্তা করেছে, বাবার তার ছেলের মামলায় কি হয়ে যাবেন, আম্মুক্তর হয়ে যাবেন, কারণ সম্পত্তি ছেলের নামে উনি কিনেছেন এই কারণে। তো এটাকে বলা হচ্ছে স্বীকৃত প্রতিনিধি। কোনো মামলায় কন্টেস্ট করতে হলে, স্বীকৃত প্রতিনিধি দিতে হলে আম্মুক্তার বা পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে, মানে পাওয়ারের মাধ্যমে হস্তান্তর করতে হয়। এটা করা যাবে আদেশ তিনে। আবার বলা হচ্ছে মামলা, যেমন সিভিল মামলা আমরা দায়ের করার পর কখনো আদালতে, যেমন ক্রিমিনাল মামলা দায়ের করার সময় কিন্তু আদালতে কি করতে হয়, দাঁড়াতে হয়। যে মামলা ফাইলিং করছে, অর্থাৎ কমপ্লেনেন্ট যিনি বা ফরিয়াদি যিনি, তিনি আদালতে দাঁড়িয়ে জবানবন্দি দিয়ে মামলা ফাইলিং হয়, সিআর মামলার কথা বলছি। কিন্তু জিআর এবং নন জিআর মামলার ক্ষেত্রে তো থানায় মামলা হয় এজাহার এবং সাধারণ ডায়েরির মাধ্যমে। তো সেটা ভিন্ন বিষয়। তো আদালতে দাঁড়িয়ে মামলা করার ক্ষেত্রে সিআর মামলায়, ফৌজদারি মামলায় বাদীকে বা ফরিয়াদিকে দাঁড়াতে হয় বা নালিশকারীকে দাঁড়াতে হয়, কিন্তু সিভিল মামলার ক্ষেত্রে দাঁড়ানোর দরকার হয় না। স্বাক্ষর যদি মনে করে যে একজন অ্যাডভোকেট, এই স্বাক্ষরটা যে কোনো জায়গায় নিতে পারেন, যারা বাদী তাদের অ্যাডভোকেটের চেম্বারে নিতে পারে, অ্যাডভোকেটের কোর্টের চেম্বারে নিতে পারে, বা আইনজীবী যদি মনে করে যে এই মামলার কাগজপত্র নিয়ে তিনি বাদীর বাসায় চলে যাবেন, বাদীর বাসায় বসেও যদি স্বাক্ষর নেয় তাও চলবে। অর্থাৎ এই আসামি, সরি, বাদী যে স্বাক্ষর করেছে এটা আইনজীবী সবচেয়ে বড় প্রমাণ। অর্থাৎ আইনজীবী এটা সতর্ক হবেন যে হ্যাঁ প্রকৃত বাদী স্বাক্ষর করছেন কিনা। স্বাক্ষর আদালতের মধ্যেই দিতে হবে, এটা কোনো মানে ধরা বাঁধা নিয়ম নয়, আবশ্যক নয়। তাহলে আইনজীবী সবকিছু রেডি করবেন, স্বাক্ষর নিবেন, ওকালতনামায় স্বাক্ষর নিবেন, নিয়ে সেরেস্তায় জমা দিবেন। আমরা প্রথম ক্লাসে দেখেছিলাম যে মামলা ধাপগুলো কি কি। প্রথমেই সেরেস্তায় মামলা ফাইলিং করতে হয় বা দায়ের করতে হয়। তো এই দায়ের করার জন্য আইনজীবী দায়ের করবেন, এবং এরপরে মামলার সাক্ষীর আগ পর্যন্ত সাধারণত আর বাদীকে কোর্টে আসা লাগে না। আমরা অ্যাডভোকেট হাজিরা দিয়ে কিন্তু মামলাগুলো পরিচালনা করে থাকি আইনজীবী হিসাবে। একে বলা হচ্ছে উপস্থিতি ইত্যাদি ব্যক্তিগতভাবে অথবা স্বীকৃত প্রতিনিধি অথবা উকিল মারফত দেওয়া যাবে। তাহলে একজন মামলার বাদী, ওই যে বললাম ছেলে, বাদী নিজে এসেও দিতে পারে। আর যদি আম্মুক্তার নিয়োগ করে দেয় তাহলে আম্মুক্তার দিবে, তার মানে তার বাবা। আর যদি মনে করে বাবাকেও আসার দরকার নাই, উকিলের মাধ্যমে অ্যাডভোকেট হাজিরা জমা দিলেই হয়ে যাবে সেটা। তাহলে অ্যাডভোকেট হাজিরা বিধান কিন্তু স্পষ্টভাবে বলে দিচ্ছে আদেশ তিনের বিধি একে। আদেশ তিনের বিধি চারে বলা হচ্ছে উকিল নিয়োগ। কিভাবে উকিল নিয়োগ করা হবে, লিখিত ও স্বাক্ষরিত নিয়োগপত্রের মাধ্যমে। এখানে আপনারা ব্র্যাকেটে লিখে নেন ওকালতনামা।
বা পাওয়ার। আমাদের রাজশাহী বারে একটা নীল কাগজে প্রিন্ট করা ওকালতনামা থাকে বা পাওয়ার থাকে, এইটা আমাদের কিনতে হয় বার থেকে। বর্তমানে এটার মূল্য হচ্ছে 500 টাকা। ও এটার যে কোর্ট ফি বাদে 500 টাকা মূল্য এবং কোর্ট ফি অ্যাড হয়। তো এইটা কিনতে হয়, এটাই হচ্ছে উকিলের নিয়োগপত্র। একজন মামলার মক্কেল আইনজীবীকে নিয়োগ দিলেন, এটা তার বড় প্রমাণ। এখন এই যে নিয়োগ দেওয়া হলো, তাহলে নিয়োগ কি বাতিলের কোনো পদ্ধতি নাই? বাতিলেরও পদ্ধতি আছে। নিয়োগ বাতিল বা মক্কেল বা উকিলের মৃত্যু বা মোকদ্দমার সমাপ্তি না হওয়া পর্যন্ত নিয়োগ বলবৎ থাকবে। অর্থাৎ এই নিয়োগটা ততক্ষণ পর্যন্ত বলবৎ থাকবে যতক্ষণ না এই নিয়োগপত্র বাতিল করা হচ্ছে। নিয়োগপত্র বাতিল কিভাবে হয়? এনওসি দেওয়ার মাধ্যমে। নন অবজেকশন সার্টিফিকেট আমরা এনওসি দিয়ে দিই। আমার কাছে একটা মামলা আসছে, মক্কেল চালাতে চাচ্ছে না তার মামলা আমার মাধ্যমে, অথবা আমি এই মক্কেলের মামলা চালাতে চাচ্ছি না, হয়তোবা ঠিকভাবে ফি দিচ্ছে না বা বনিবনা হচ্ছে না। তো আমি ছেড়ে দিলাম, এনওসি দিয়ে বললাম আপনার ফাইল নিয়ে চলে যান, আপনার যার কাছে খুশি মামলা চালান, আপনার মামলা আমি আর পরিচালনা করব না। তাহলে এইভাবে নিয়োগপত্র বা ওকালতনামার যে ভ্যালিডিটি সেটা নষ্ট হয়ে যায়, বাতিল হয়ে যায় নিয়োগ। এরপরে যে মক্কেল সাইন করে মামলাটায় নিয়োগ করেছিলেন একজন আইনজীবী, এবং ওই মক্কেল যদি মারা যায় তাহলে তাও এই ওকালতনামা ইনভ্যালিড হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। আর যে আইনজীবীকে দিয়েছিলেন আইনজীবী মারা গেছেন, তো আইনজীবীর স্বাক্ষর এবং সিল ছিল, ওই আইনজীবী যদি মারা যায় সেক্ষেত্রে ওই ওকালতনামা ইনভ্যালিড হয়ে যাবে, নতুন আইনজীবীর প্রয়োজন হবে। আর মোকদ্দমা যদি সমাপ্তি হয়ে যায়, মানে একটা মোকদ্দমা কি হয়ে গেছে, রায় হয়ে গেছে, ডিক্রি হয়ে গেছে, রায় ডিক্রি হয়ে যাওয়ার পরে ওই মোকদ্দমার এই ওকালতনামার ভ্যালিডিটি নষ্ট হয়ে যায়, কারণ এই মামলা কি হয়ে গেছে, পরিসমাপ্তি হয়ে গেছে। তাহলে এই এই জায়গাগুলো বোঝার চেষ্টা করবেন। ওকালতনামা দেওয়ার মাধ্যমে আইনজীবী নিয়োগ যেমন হয়, তেমনি এই এই কারণে এই ওকালতনামা ইনভ্যালিড হয়ে যেতে পারে। রাফসান ভাই প্রশ্ন করার চেষ্টা করছেন, বলেন। দ্রুত লাইনে আসেন ভাই, সময় নষ্ট হচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। স্যার এনওসিটা ওইটা কি, এটা একটু জানতে চাচ্ছিলাম। এনওসি হচ্ছে নন অবজেকশন সার্টিফিকেট, মানে আমি এই মামলা ছেড়ে দিলাম, এই মামলা অন্য কোনো উকিলের মাধ্যমে পরিচালনা করলে আমার আর আপত্তি নাই। স্যার এটা কি বুঝতে লিখিত পারলেন? দিবে স্যার? এনওসি ফর্মও এখন থাকে, আমাদের রাজশাহীতে এনওসি ফর্ম আছে। এক একটা এনওসি ও, ফর্মের দাম হচ্ছে 300 টাকা। জি জি স্যার, এইটা মানে জানার। এটা এটা লোকাল বার অ্যাসোসিয়েশন থেকে ইস্যু করা হয়। এগুলো তো একটা মানে সেলেবল আইটেম। সেলেবল আইটেম মানে বিক্রয়যোগ্য জি কাগজপত্র, যেগুলোর মাধ্যমে বারের একটা মোটা অঙ্কের ইনকাম হয়। জি স্যার, ঠিক আছে। ধন্যবাদ স্যার। আচ্ছা, আপনার বারেই নিশ্চয়ই থাকবে। হ্যাঁ, আপনার বারেও আছে, ওকালতনামা যেমন আছে এনওসিও আছে। আমাদের এনওসির মূল্য, আমি যখন বারে প্রবেশ করেছিলাম তখন থেকে 300 টাকা আছে, কিন্তু ওকালতনামার মূল্য কিন্তু অনেক বৃদ্ধি পাচ্ছে। প্রতি বছরে জি বৃদ্ধি স্যার। পায় 50 টাকা 100 টাকা করে। ওকালতনামার প্রাইসই সবচেয়ে বেশি যতগুলো কাগজ আছে। আচ্ছা, আদেশ 4। আদেশ 4-এর বিষয়বস্তু কি? মোকদ্দমা রুজুকরণ। যদি প্রশ্ন করা হয় মোকদ্দমা রুজুকরণ কত আদেশে বলা আছে বা কত অর্ডারে বলা আছে, আদেশের ইংরেজি কি? অর্ডার। তখন হবে অর্ডার 4, বা এই অর্ডার 4 কিন্তু আবার রোমান সংখ্যায় থাকবে। এই ক্লাস শেষে যারা যারা রোমান সংখ্যা সম্পর্কে স্পষ্ট জানেন না, রোমান সংখ্যা কিভাবে লিখতে হয়, অর্ডার গুলো কিন্তু অনেক সময় রোমান সংখ্যায় অপশনে দেওয়া থাকে বা প্রশ্নের মধ্যে দেওয়া থাকে। তো রোমান সংখ্যা সম্পর্কে যার মানে জানেন না বা বোঝেন না, তারা আমাকে মেসেজ করবেন ক্লাস শেষে, স্যার আমি রোমান সংখ্যা বুঝি না বা বুঝতে পারি না এটা কত। আমি তাকে রোমান সংখ্যা সংক্রান্ত একটা টিপস দিয়ে দেবো বা ছোটখাটো বিষয় বুঝিয়ে দেবো। আমার শীট আছে রোমান সংখ্যা বিষয় জানার জন্য, সেই শীটটা দিয়ে দেবো। এগুলো সাধারণত আমি ফাইনাল টেস্ট নোটে ইনক্লুড করি, তারপর আমি বুঝিয়ে দেবো। আচ্ছা, তাহলে অর্ডার 4, রোমান সংখ্যায় 4 লিখতে হলে আই দিতে হবে, তারপরে ভি দিতে হবে। মোকদ্দমা রুজুকরণ মানে ফাইলিং অফ শুট বা ইনস্টিটিউশন অফ শুট। একে বলা হচ্ছে আরজি দাখিলের মাধ্যমে মোকদ্দমা দায়ের করতে হবে। একই কথা আমরা পেয়েছিলাম ধারা 26-এ। এখানে কিন্তু আমি ব্র্যাকেটে দিয়ে দিয়েছি, 26-এ বলা হচ্ছে যে আরজি দাখিলের মাধ্যমে বা আরজি পেশের মাধ্যমে মোকদ্দমা রুজু করতে হবে। এখানেও বলা হচ্ছে একই কথা। 2 নম্বরে এখানে তার একে আরো বলা হচ্ছে আরজির অবিকল নকল। এই যে আরজিটা দাখিল করব আমরা সাধারণত ডেমি পেপার বা কার্টিস পেপার, যেটা হলুদ কালারের পেপার যার মাঝখানে শাপলা অথবা বাংলাদেশের মানচিত্র দেওয়া থাকে জলছাপ হিসাবে, সেটাকে ডেমি বা কার্টিস পেপার বলে। তো এই পেপারে প্রিন্ট করে দিই,
প্রাপ্তি স্বীকারপত্র এবং এই যে আর্জি দিলাম এটার আবার ফটোকপি আমরা করতে হয়, সাদা কাগজে ফটোকপি দিলাম। কেন দেব? ওই যে বিবাদী যাদেরকে করেছি তাদের তো জানাতে হবে মামলা হয়েছে আপনার নামে, আপনারা আদালতে আসেন, হাজির হন, লিখিত জবাব দেন। মেসেজ করতে হবে ক্লাস শেষে আমার হোয়াটসঅ্যাপে, না হলে এই যে এখানে মেসেজ করলে আমি বুঝতে পারবো না, মানে আমার মনে থাকবে না। তো আর্জির অবিকল নকল বা প্রাপ্তি স্বীকারপত্র সহ প্রত্যেক বিবাদের নাম ও ঠিকানা সংবলিত খাম পেশ করতে হবে। খাম কেন দেব? কারণ এই যে সমন বা নোটিশ, যেটাকে বিবাদীকে জানানোর জন্য, অবগত করার জন্য আপনার বিরুদ্ধে মামলা হয়েছে এই বিষয়ে, তো এই আর্জির একটা অবিকল নকল অর্থাৎ ফটোকপি এবং খাম দিতে হয়, এবং সমনের ফর্ম দিতে হয়। খাম কেন দেব? বাংলাদেশ যে পোস্ট অফিস, পোস্ট অফিসের মাধ্যমে সমন যায় এবং সরাসরি আদালতের যে প্রসেস সার্ভার, যাদেরকে বলা হয় জারিকারক, তাদের মাধ্যমেই যায়। তো জারিকারক পায়ে হেঁটে যায়, তাই এটাকে বলে পদাতিক সমন। এবং এছাড়াও পোস্টাল সমনও যায়, দুই ওয়েতেই যায়। যে কোনো একটা ভাবে যদি সমন জারি হয় তাহলে সমন জারি হয়েছে বলে মেনে নিতে হবে। আচ্ছা, তাই এই সমনের সাথে এই যে নাম ঠিকানা সম্বলিত চিঠি দিয়ে দিতে হবে। এগুলো কাকে করতে হবে? সাধারণত অ্যাডভোকেটরা এটা লিখে দেন, আর যে অ্যাডভোকেটের সহকারী আছে বা আইনজীবী সহকারী মুহুরি যারা আছে তারা এগুলো লিখে রেডি করে দেয়, আইনজীবীকে হেল্প করেন। অর্থাৎ আদালতে যে সেরেস্তাদার তারা কিন্তু এই কাজগুলো আমাদের উপরে চাপিয়ে দেন। হয়তোবা তাদেরই করা মানে কর্তব্য ছিল, কিন্তু আমরা দ্রুত করে নেওয়ার জন্য আমরাই সবকিছু লিখে দিই। আদালতের কাজ, আদালত কিন্তু সেন্ড করবেন। এখানে প্রেরক হিসাবে একজন সহকারী জজ, সিনিয়র সহকারী জজ বা যুগ্ম দায়রা জজ, এর সেরেস্তা কিন্তু এই চিঠিটা সেন্ড করে কাকে? বিবাদী পক্ষে। তাহলে সেন্ডার হচ্ছে কোর্ট। তো কোর্ট যেহেতু সেন্ড করছে, তাহলে কোর্টের কর্মচারী এটা লিখবে না, আমাদেরকে লিখে দিতে হয়। রাজশাহী কোর্টে এটাই চল। কেন আমরা লিখে দিই? তারপরে যেন দ্রুত সমনটা জারি হয়, না হলে বছরের পর বছর ফেলে রাখবে। খামও লিখবে না, আবার পাঠাবেও না, পোস্টও করবে না। এখন অনেক সময় আমরা কি করি, কোর্টের পোস্টে অফিসে গিয়ে কোর্টের কাজগুলো আমরা কিন্তু আমাদের যে সহযোগী আছে তাদেরকে দিয়ে করেই ফেলি। মানে আমরা মামলার সবকিছু রেডি করলাম, জমা দিলাম, আবার বললাম যে ঠিক আছে খামগুলো আমাদেরকে দে, আমাদের লোক দিয়ে আমরা জমা দিয়ে দিই, আপনাদের স্টাফ সংখ্যা কম। আসলে স্টাফের স্বল্পতার কারণে এগুলো হয়। স্টাফ সংখ্যা যদি বেশি হয় তাহলেও হয়তোবা তারাই করতো। তো যাই হোক, প্র্যাকটিস হয়ে গেছে এরকম। বিধি দুয়ে বলা হচ্ছে মোকদ্দমা নিবন্ধন বহি বা রেজিস্টার, অর্থাৎ প্রতিটা মামলার জন্য একটা রেজিস্টার থাকবে, সিভিল কেসের ক্ষেত্রেও, ক্রিমিনাল ক্ষেত্রেও, ক্রিমিনাল কেসের ক্ষেত্রেও। আর্জি গ্রহণের ক্রমান্য অনুসারে, অর্থাৎ আমি এখন আর্জি দিলাম, আমার 10 মিনিট পরে যদি আরেকজন আর্জি দেয়, তাহলে আমার নাম্বারটা আগে পড়বে। আমারটা যদি 101 হয়, তাহলে পরের জন্য 102 হবে, তারপরের জন্য 103 হবে। অর্থাৎ যে আগে দিল তার মামলার নাম্বার আগে পড়বে। ওই যে স্কুলে ভর্তি হওয়ার মতো, বা আমার কাছে যে ভর্তি হয়েছেন সিরিয়ালের রোল নম্বর দিচ্ছি আমি। আর্জি গ্রহণের ক্রমানুসারে মোকদ্দমা নম্বর সহ মোকদ্দমা বিষয়ে লিপিবদ্ধকরণ। মোকদ্দমা হলো বাদী বিবাদীর নাম, কত তারিখে হলো, মামলার নম্বর, পরবর্তী ধার্য তারিখ, এবং ধার্য তারিখ কিসের জন্য দেওয়া হলো। এটা যদি সরাসরি গ্রহণ করা হয় তাহলে সমন ও এডি প্রাপ্তির জন্য। আর যদি অ্যাডমিশন হিয়ারিং হয় তাহলে এখানে বলাতে হবে যে এটা শুনানি বা গ্রহণযোগ্যতা শুনানি। অ্যাডমিশন হিয়ারিং এর বাংলা হচ্ছে গ্রহণযোগ্যতা শুনানি। কিছু কিছু কোর্ট সরাসরি সেরেস্তাদারকে বলে দেয় আপনি মামলা নিয়ে নিয়ে পরবর্তী ধার্য তারিখ সমন এবং এডির জন্য দিয়ে দিবেন। আর কিছু কিছু কোর্ট বলে না, এটা আমি শুনানি করার পরে দিব। অর্থাৎ গ্রহণযোগ্যতা শুনানির পরেই মামলার নম্বর, মানে মামলার নম্বর প্রথমেই পড়ে, কিন্তু গ্রহণযোগ্যতা শুনানির পরে কিন্তু মামলার কি হয়, পরবর্তী ধার্য তারিখ সমন এডির জন্য হয়। তাহলে প্রথম তারিখ গ্রহণযোগ্যতা শুনানি হয় কিছু কিছু কোর্টের, আবার কিছু কিছু কোর্টের প্রথম ধার্য তারিখে কি দিয়ে দেয়, সমন এবং এডির জন্য। যারা কোর্টে যান, বাস্তবে মামলা ফাইলিং করেন, এগুলো তাদের কাছে ডাল ভাত, মানে সহজে বোঝেন এগুলো। কিন্তু কত বিধিতে আছে, কত আদেশে আছে, এটা হয়তো বা স্পষ্ট জানতেন না। প্র্যাকটিক্যালি করেন, এখানে আপনাকে আদেশ বিধি কততে আছে সেটাও জানতে হবে, কারণ পরীক্ষায় এগুলোই আসবে। বিধি এক, কত আদেশের? আদেশ 5। আদেশ 5-এর বিষয়বস্তু কি? সমন ইস্যু ও জারি। আমরা চার্ট পড়েছিলাম, প্রথমে প্রথমে মামলা রুজুকরণ বা ফাইলিং, তারপরে কি করতে হবে? সমন ইস্যু ও জারি। আদেশ 4-এর কাজ শেষ, আদেশ 5-এর কাজ শুরু হয়ে গেল। 1 নম্বর বিধিতে বলা হচ্ছে সমন যথাযথভাবে মোকদ্দমা দায়েরের, তার মানে মোকদ্দমা যদি সঠিকভাবে দায়ের না হয় তাহলে কিন্তু সমন ইস্যু হবে না। 5 কার্য দিবসের মধ্যে বিবাদীর প্রতি সমন ইস্যু ও প্রেরণ করতে হবে, 5 দিনের মধ্যে দিতে হবে, 5 কার্য দিবস।
অনেক সময় এটা হয় না। ব্যর্থতায় অর্থাৎ 5 দিনের মধ্যে যদি সেরেস্তাদার সমন ইস্যু করিয়ে নিতে ব্যর্থ হয়, কার মাধ্যমে, আদালতের মাধ্যমে, তাহলে ওই যুক্ত সেরেস্তাদার বা কর্মকর্তা তিনি অসদাচরণের দায়ে দোষী সাব্যস্ত হবেন। তার মানে তিনি ঠিকভাবে করছেন না। বাস্তবে এরা ফেলে থাকে, অনেক সময় 1 মাসেও সমন ইস্যু হয় না। প্রতিটি সমনে বিচারক অথবা নিয়োগকৃত অফিসারের স্বাক্ষর অর্থাৎ সিগনেচার এবং আদালতের সিলমোহর থাকবে। 2023 সালে মেবি প্রশ্ন আসছিল যে সমনে কে স্বাক্ষর করবেন। অপশনে ছিল, অনেকগুলো অপশন ছিল, 4টার মধ্যে বিচারক ছিল, সেরেস্তাদার ছিল। তো এখানে বিচারক হবে উত্তর। 5, বিধি 5-এ বলা হচ্ছে জারির জন্য সমন অর্জন ও প্রেরণ। জারি করার জন্য সমন কিভাবে অর্জন করবে এবং কিভাবে প্রেরণ করবে। বিবাদীকে মোকদ্দমা সম্পর্কে অবগত করা ও জবাব দাখিলের মাধ্যমে আত্মপক্ষ সমর্থনে আহ্বানের উদ্দেশ্যে। তাহলে সমন ইস্যুর উদ্দেশ্য কি? বিবাদীকে জানানো যে ভাই আপনার নামে মামলা হয়েছে, আপনি আসেন কোর্টে, এবং আপনার কোনো যদি আপত্তি থাকে এই মামলা সম্পর্কে আপনি জবাব দেন, মানে রিটেন স্টেটমেন্ট দাখিল করেন। রিটেন স্টেটমেন্ট দাখিল করলে সে নিজেকে, এটাকে বলে আত্মপক্ষ সমর্থন, অর্থাৎ আমি সঠিক, বাদী সঠিক নয়, এটা বলার একটা সুযোগ দেওয়া। জারিকারক কর্মকর্তার মাধ্যমে বিবাদী বরাবর সমন প্রেরণ করা হয়। ডাকযোগে বিবাদী বরাবর সমন প্রেরণ করা হয়। এই যে 3 নম্বর একটু বোল্ড করে দেওয়া হয়েছে এবং শেষে দেখেন একটা স্টার দেওয়া আছে, দ্যাট মিনস এটা একটা নতুন অ্যামেন্ডমেন্ট। 25 সালে যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল এই কথাটুকু যুক্ত হয়েছে। কি যুক্ত হয়েছে? এখন এসএমএস এর মাধ্যমে, ফোনে এসএমএস করা যায়, তেমন এসএমএস এর মাধ্যমে সমন জারি করা যাবে। খুদে বার্তা, এসএমএস এর বাংলা কি? খুদে বার্তা। ইংরেজি কি? শর্ট মেসেজ সার্ভিসিং। শর্ট মেসেজ সার্ভিসের বা এসএমএস এর মাধ্যমে বা খুদে বার্তার মাধ্যমে এখন সমন জারি করা যাবে। ভয়েস কল, মোবাইলে কল করেও কিন্তু সমন জারি করা যাবে। ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস, ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিসের মধ্যে কি আছে? ফেসবুক এর মেসেজিং সার্ভিস আছে, তারপরে হোয়াটসঅ্যাপ আছে, এগুলোকে ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস বলা হয়। এর মাধ্যমে বিবাদী বরাবর সমন প্রেরণ করা যাবে। উক্তরূপে সমন প্রেরণের প্রমাণ হিসেবে তার সংরক্ষণ করতে হবে। এই যে ভয়েস কল করা হোক বা খুদে বার্তা দেওয়া হোক, এগুলো কিন্তু কি করতে হবে? রেকর্ড করে রাখতে হবে, যেন সমন দেওয়া হয়েছে সেটার প্রমাণ হিসেবে রাখা যায়। বিবাদী যদি পরে অস্বীকার করে, এগুলো দেখানো হবে এবং এটা প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে। জেলা জজ কুরিয়ার সার্ভিসের একটি তালিকা প্রস্তুত করবেন। এটা বাস্তবে আমি কখনো দেখিনি। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে না, সাধারণত পোস্ট অফিসের মাধ্যমেই কিন্তু এখনো সমন জারি করা হয়। কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমন জারি করতে আমি দেখিনি। আইনে আছে কিন্তু বাস্তবে নেই। কর্মকর্তা বা কুরিয়ার সার্ভিস, সরি, কর্মকর্তা বা কুরিয়ার সার্ভিস, অর্থাৎ ওই যে, যে সমন নিয়ে যাবে সে, বা যার মাধ্যমে সমন জারি করা হবে সে, অথবা কুরিয়ার সার্ভিস বা পোস্ট অফিসের কথাই বলি না কেন, 30 দিনের মধ্যে সমন প্রেরণ করবে। যদি 30 দিনের মাধ্যমে সমন প্রেরণ করতে না পারে অর্থাৎ ব্যর্থ হয়, সেক্ষেত্রে তিনি অসদাচরণের দায়ে দোষী সাব্যস্ত হবে। 9 ক, জারির জন্য সমন বাদীকে প্রদান। এখন একটা সমন জারি করার সমস্যা হচ্ছে, বাদী বলছে আমার হাতে দেন, আমি নিয়ে যেয়ে, আমি বাদীকে চিনি, বাদীর বাসায় আমি পৌঁছে দিচ্ছি। তাহলে বাদীর হাতে কি দেওয়া যাবে? যদি বাদী আবেদন করে, লিখিত আবেদন করলে অনেক সময় এই সমন জারির জন্য সমন বাদীকে প্রদান করা যেতে পারে, অর্থাৎ বাদীর হাতে দিবে, বাদী নিয়ে যেয়ে পৌঁছে দিবে এবং বিবাদীর সই নিবে। 15, বিবাদীর পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যের উপর সমন জারি করা যাবে, তবে ভৃত্য অর্থাৎ বাড়ির যে কাজ করার লোক বা কাজের লোক বা চাকর, তাকে পরিবারের সদস্য হিসেবে গণ্য করা যাবে না, অর্থাৎ এই চাকরের হাতে সমন এর কপি দেওয়া যাবে না। 18, জারির সময় ও পদ্ধতি, কখন জারি করা হলো, কত তারিখে জারি করা হলো এবং কিভাবে জারি করা হলো, এটা পৃষ্ঠাঙ্কন করতে হবে। দেখবেন যে আমরা সমন সাধারণত 2 সেট দিই, এক সেট পৌঁছে দেওয়া হয় এবং আরেক সেট ফেরত আসে, এবং ওই সেটের পেছনে লিখে দেয় জারিকারক যে হ্যাঁ এত তারিখ এতটার সময় এইভাবে সমন জারি করা হলো এবং তিনি স্বাক্ষর করেন। তার মানে জারি করা হয়েছে, এটাই জারির প্রমাণ। তাহলে জারি প্রমাণ স্বরূপ ফেরত সমনে, যেটা ফেরত আসে সমন, জারির সময় ও পদ্ধতি পৃষ্ঠাঙ্কন করতে হবে। হ্যাঁ জুয়েল ভাই প্রশ্ন করতে চাচ্ছেন, দ্রুত প্রশ্ন করেন।
লাইনে আসতে এত দেরি হওয়ার তো কথা না। স্যার, হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন, দ্রুত লাইনে আসতে আমি হবে ভাই। আমি ঠাউগা ম্যাজিস্ট্রেট কোর্টের জারিগারক স্যার। আচ্ছা, তাহলে এগুলো তো ভালোভাবে জারি জানেন। ক্লাস আসলো, বলতে চাইছিলাম জারি ক্লাস আসলো স্যার। হ্যাঁ বলেন। হ্যাঁ, ম্যাজিস্ট্রেট কোর্টের সমান জারি করি আমি। আচ্ছা, নয়েজ না থাকলে লাইনে থাকেন। যদি আমার নোটে কোনো জায়গায় ভুল থাকে, ভুল ধরে দিবেন, যেহেতু আপনি স্যার, প্র্যাকটিক্যালি ওই কাজগুলো তো করেন। আমি তো ম্যাজিস্ট্রেট কোর্টে জারি করি স্যার, মানে ও আচ্ছা, জজ যেহেতু করে আপনি কিভাবে ম্যাজিস্ট্রেট জারি কোর্টে, করা। আপনি চিফ যেহেতু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট কোর্টে কোর্ট। জারি করেন মানে ক্রিমিনাল কেসের ক্ষেত্রে করেন, সিভিল কেস করেন জি না, তাই স্যার, তো? সিভিলে আমি করি না স্যার, ওই অনেকে দিলে আমার বাড়ি আশেপাশেই থাকে, হুম হুম। ওই দুই একটা করে দিই আর কি, এ পর্যন্তই। আচ্ছা, আমরা যখন সিআরপিসি 203 ধারা 204 ধারা এগুলো পড়বো, তখন সেগুলো সম্পর্কে জানতে পারবো। অনেকটা মিল জি আছে। স্যার। তারপর আপনি লাইনে থাকেন, বোঝার চেষ্টা করেন। 19 জি ক, স্যার। জারিকারক। জারিকারক ইংলিশে প্রসেসর বলা হয়, হ্যাঁ। প্রসেস সার্ভার বলা হয়। হ্যাঁ, তাহলে জারিকারককে ক্রিমিনাল সিভিল উভয় ক্ষেত্রে প্রসেস সার্ভার বলা হয়। সার্ভার মানে যিনি সার্ভ করেন, পৌঁছে দেন। আর প্রসেস, প্রসেস বলতে কিন্তু সমনকে বোঝানো হয়। তাহলে জারিকারক কর্মকর্তার ঘোষণা ও স্বাক্ষর জারির প্রচেষ্টার বিষয়ে সাক্ষ্য হিসেবে বিবেচিত হবে। তাহলে আপনি যে সমন জারি করে আসেন, ক্রিমিনাল মামলার হোক না কেন, তাহলে ওখানে আসামির স্বাক্ষর নেন না? ওখানে ক্রিমিনাল মামলা হলে আসামি স্বাক্ষর, আর সিভিল মামলা হলে বিবাদী স্বাক্ষর নিতে হবে। এবং যিনি পৌঁছে দিচ্ছেন তিনিও স্বাক্ষর করবেন। 19 খ, ব্যক্তিগত জারির অতিরিক্ত হিসেবে ডাকযোগে, অর্থাৎ ব্যক্তিগতভাবে বা পদাতিক সমান, ওই যে জারিকারক ভাই একটু আগে বললেন, তো উনি পায়ে হেঁটে নিয়ে যাবেন, এটাকে বলা হয় ব্যক্তিগত জারি বা পদাতিক সমন। এটার পাশাপাশি অতিরিক্ত হিসেবে ডাকযোগেও সমন জারি করতে হয়। ও যুগপৎ, এখানে দেখেন একটা শব্দ আছে যুগপৎ সমন ইস্যু। যুগপৎ বলতে উভয়, মানে সিমুলটেনিয়াসলি, অর্থাৎ ব্যক্তিগতভাবে বা পদাতিক সমনও গেল, আবার বাই পোস্টও গেল, দুই ভাবেই যাবে। 30 দিনের মধ্যে প্রাপ্তি স্বীকারপত্র পাওয়া না গেলেও ঘোষণা করা যাবে। অর্থাৎ প্রাপ্তি স্বীকারপত্র কি? যখন আমরা কোনো পোস্ট করি, সেখানে আমরা একটা সংক্ষেপে বলি এডি। এডির ইংরেজিতে পূর্ণ রূপ হচ্ছে অ্যাকনলেজমেন্ট ডিউ, এডি। আর বাংলা হচ্ছে প্রাপ্তি স্বীকারপত্র। যে কোনো চিঠি রেজিস্ট্রি করলে এর সাথে এডি যুক্ত করা যায়। তার মানে চিঠিটা পৌঁছলো কিনা, যিনি চিঠি প্রেরক তার কাছে আবার সেটার কি একটা কাগজ চলে আসবে, সেটাকে বলে এডি, প্রাপ্তি স্বীকারপত্র। তো যারা চিঠি পোস্ট করেছেন রেজিস্ট্রি করে, তারা জানেন এডি কি। বাংলা এডি বা প্রাপ্তি স্বীকারপত্র, আর আমরা কোর্টের ভাষায় সংক্ষেপে এডি বলি। 20, তো এই এডি 20 দিনের 30 দিনের মধ্যে যদি না আসে, আদালতে যদি আমরা একটা দরখাস্ত দিই, স্যার যে সমন গিয়েছে এবং পদাতিক সমন পাওয়া গেছে, কিন্তু এই যে পোস্ট অফিসের মধ্যে মাধ্যমে সমন গেল কিনা এটার প্রমাণস্বরূপ এডি ফেরত আসেনি, 30 দিন হয়ে গেছে অলরেডি। তো এডি থেকে যে এডি আসার যে বিষয়টি, এটা মানে আহ, উত্তরণ করে আমরা জবাবের জন্য স্টেপে যেতে চাই, অর্থাৎ এখানে এডি আর প্রয়োজন হবে না। 30 দিন যদি পার হয়ে যায়, দরখাস্ত দিলেই পরবর্তী স্টেপ মানে জবাব দাখিলের জন্য চলে যাবে। 20, খুবই গুরুত্বপূর্ণ একটি বিধি। আদেশ 5-এর 20 থেকে প্রশ্ন আসে, বিকল্প জারি বা সাব ইনস্টিটিউট অফ সার্ভিস। বিকল্প জারি কাকে বলে? কত, যদি বলা হয় যে কত আদেশের কত বিধিতে বিকল্প জারি সম্পর্কে বলা হয়েছে সমনের, তাহলে আদেশ 5 বিধি 20 বা অর্ডার 5, রুল 20। বিধির ইংরেজি কিন্তু রুল, রুল 20-তে বলা আছে। তো রুল 20-তে বলা হচ্ছে বিকল্প জারি, বলছে লোড কিয়ে, অর্থাৎ কাউকে পাওয়া গেল না, সেক্ষেত্রে সে যেখানে বসবাস করে, আহ, তার যে প্রধান ফটক বা মেন গেট, সেই দরজায় লোডকে জারি করা যাবে। এবং যে লোডকে জারি করার সময় কিন্তু আবার আশেপাশে দুইজন ব্যক্তিকে বলতে হবে, এই যে ভাই লোডকে জারি করলাম, এর প্রমাণস্বরূপ আপনি একটু স্বাক্ষর দেন তো। ওই এলাকার দুজন ব্যক্তি স্বাক্ষর নিতে হবে, তারা বলবে যে হ্যাঁ লোডকে জারি হয়েছে। তার মানে সমনের কপিটা গেটে ঝুলিয়ে দিবে। অথবা সংবাদপত্রে বিজ্ঞপ্তি করে জারি করা যাবে। যেমন আমি গত 2 দিন আগে একটি এনআই একটা মামলার, যদিও ক্রিমিনাল মামলা, তারপরে উদাহরণ হিসাবে দেওয়া যেতে পারে। শেরপুর বাড়ি, আসামির বাড়ি শেরপুর, একটা চেকের মামলা হবে, এনআই একটা মামলা। তো সমন দিতে, সরি, এই মামলায় কি করতে হবে, তাকে লিগ্যাল নোটিশ দিতে হবে। যদিও সমন বিষয়ে পড়ছি, লিগ্যাল নোটিশ দিতে হবে।
তো লিগ্যাল নোটিশ আমি বাই পোস্টও দিতে পারি, আবার পেপারে বিজ্ঞপ্তি দিতে পারি। সাধারণত ভিন্ন জেলায় যদি সমন পাঠানো, মানে সমন বা লিগ্যাল নোটিশ পাঠানো হয়, এটার এড়িয়ে আসতে অনেক ঝামেলা হয়, দেরি হয়। এই কারণে আমরা কি করি, এগুলো অ্যাভয়েড করার জন্য ডিরেক্ট সরাসরি সংবাদপত্রে লিগ্যাল নোটিশ দিয়ে দিই। তো আমি সংবাদপত্রে লিগ্যাল নোটিশ দিয়ে দিলাম, এবার 30 দিন পরে আমি মামলা ফাইলিং করতে পারবো। আর বাই পোস্ট লিগ্যাল নোটিশ দিলে আমাকে কবে এডি ফেরত আসবে, অলরেডি এই মামলায় কিন্তু, যেহেতু আমার মক্কেল বলছিল যে ঠিকানা সঠিক আছে, জেনুইন ঠিকানা, আপনি আগে কি করেন, বাই পোস্টে দেন। বাই পোস্টে দিলে, দেওয়ার পরে আমি 2 মাস অপেক্ষা করে যে এডি ফেরত আসেনি, তারপরে আমি সংবাদপত্রে দিলাম। তো আমি অন্যান্য মামলায় সাধারণত ডিরেক্ট সংবাদপত্রে দিই, ওনার পরামর্শে দিয়ে আমার কি হলো, ডিলে হয়ে গেল মামলাটা। আমার ডিলে হলো মানে আমার মক্কেলেরই ডিলে হলো। তো যাই হোক, আবার দ্বিতীয়বার চেকটা কি করা হয়েছে, ডিজঅনার করা হয়েছে। ব্যক্তিগতভাবে জারির মতো কার্যকর হবে, অর্থাৎ বিকল্পভাবে জারি করলে সরাসরি হাতে দিয়ে যেমন কার্যকর হতো তেমনই হবে। যেহেতু পাওয়া যাচ্ছে না, কখন বিকল্প জারি করতে হয়, যখন বিবাদী পালিয়ে বেড়ায়, যে সে সমন নিবে না, অথবা তার যে বাসা, সে বাসা সে দীর্ঘদিন কি অনুপস্থিত এবং তার ঠিকানা খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন তার বাড়ির সামনে লটকিয়ে অথবা সংবাদপত্রে পেপার বিজ্ঞপ্তির মাধ্যমে সমন জারি করা যেতে পারে। এই হয়ে গেল সমন বিষয়ে। এরপরে বিধি ছয়, ছয় বলা হচ্ছে আরজি জবাব। আরজি জবাব, এখানে দেখেন আরজি ও জবাব বা আরজি জবাব দুইটা শব্দ আছে। এই দুইটা শব্দকে একসাথে বলা হয় প্লিডিংস। তো আরজি জবাব ইংরেজিতে হচ্ছে প্লিডিংস। দেখেন এস যুক্ত করা আছে, যেমন আমরা প্যারেন্টস, যদি প্যারেন্টস বলি এস যুক্ত করে দিই তাহলে পিতা ও মাতা, কিন্তু শুধু যদি প্যারেন্ট বলি তাহলে হয় পিতা অথবা মাতা হবে। তাহলে প্যারেন্ট, মেল প্যারেন্ট মানে পিতা, ফিমেল প্যারেন্ট মানে মাতা, কিন্তু প্যারেন্টস বললে পিতা মাতা উভয়কে বোঝাবে। তো যদি প্লিডিংস বলা হয় তাহলে এটা, এটার প্লিডিংস বা প্লিডিং অর্থ হবে হচ্ছে আরজি ও লিখিত জবাব। আরজি ও লিখিত জবাব, তো প্লিডিং বা প্লিডিংস একই অর্থে বোঝায় এখানে। প্লিডিং বলতে আরজিকেও বোঝায়, আবার লিখিত জবাব উভয়কে বোঝায়। অর্থাৎ বাদী যেটা দিবে, বাদীর প্লিডিং, সেটা আরজি, এবং বিবাদী যেটা আদালতে দাখিল করবে সেটাকে বলা হবে বিবাদীর প্লিডিং বা লিখিত জবাব। এই পয়েন্টটা বুঝতে পারলেন কিনা? অর্থাৎ আরজিকেও প্লিডিং বলা হয়, লিখিত জবাবকেও প্লিডিং বলা হয়। বাদী যেটা দাবি করে সেটাও প্লিডিং, বিবাদী যেটা দাবি করছে সেটাও প্লিডিং। প্লিডিং মানে কোনো কিছু আদালতে পেশ করা। তাহলে এটা আদেশ 6-এর একে বলা হচ্ছে। 2-এ বলা হচ্ছে প্লিডিং এ গুরুত্বপূর্ণ বিষয়াবলী বিবৃত করতে হবে, তবে সাক্ষ্য প্রমাণের বিবৃতি প্রয়োজন নেই। অর্থাৎ সাক্ষ্য বা প্রমাণের কথা প্লিডিং এ বলার দরকার নেই, আমরা সাক্ষ্য গ্রহণের সময় সেটা বলবো। তাহলে প্লিডিং এ কি কি থাকবে, ক্রমিক নম্বরযুক্ত পংক্তি থাকবে, পংক্তি বলতে প্যারা, তারিখ থাকবে, টাকার পরিমাণ থাকবে, সংখ্যা থাকবে ইত্যাদি। এগুলো কিন্তু অঙ্কে লিখতে হবে। অর্থাৎ আমি যখন ক্রমিক দিচ্ছি 1 2 3, এটা কিন্তু সংখ্যায় লিখতে, মানে অঙ্কে লিখতে হবে। এক, এ, ক, এক এভাবে লিখলে হবে না, এই যে অঙ্কে এক লিখতে হবে। বা কোনো সংখ্যা বা টাকার পরিমাণ কিন্তু, যেমন 50,000 টাকা, 5 0 0 0। দেখেন আমরা পড়ছিলাম আদেশ 6 আরজি ও জবাব অর্থাৎ প্লিডিং সম্পর্কে। তো প্লিডিং এ যে সংখ্যাগুলো ব্যবহার করা হবে, যেমন কোনো ক্রমিক নম্বর, তারিখ, টাকার পরিমাণ, সংখ্যা, এগুলো সবগুলোই অঙ্কে লিখতে হবে। যদি কোথাও লেখা থাকে 5,000, তাহলে 5 0 0 0 এভাবে লিখতে হবে। ব্র্যাকেটে আমরা কথাই লিখে দিতে পারি, যেমন পয়ে চন্দ্রবিন্দু, আকার চ 5,000, অয়াকার বর্গীয় জ আকার র, এভাবে আমরা লিখতেই পারি, কিন্তু আমাকে অবশ্যই সংখ্যাটা অঙ্কে লিখতেই হবে প্রথমে, অর্থাৎ ডিজিট ব্যবহার করতেই হবে। 14, লিডিং স্বাক্ষরিত হতে হবে। এটা কিন্তু শ্যাডো করা আছে, মানে গুরুত্বপূর্ণ লাইন। পক্ষ, পক্ষ বলতে বাদী বিবাদী উভয়কে বোঝাচ্ছে। ও প্লিডার, প্লিডার, প্লিডার মানে অ্যাডভোকেট বা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির দ্বারা। অর্থাৎ একটা প্লিডিংস যদি কেউ মামলা করে, ফাইলিং করে, তাহলে বাদী, বাদী তো সই করবেই, আবার বাদীর অ্যাডভোকেটও সই করবে। আর যদি বিবাদী হয়, বিবাদীর লিখিত জবাবে বাদীও সই করবে, বিবাদীও সই করবে, বিবাদীর অ্যাডভোকেটও সই করবে। 15, রুল
15 বা বিধি 15তে বলা হচ্ছে প্লিডিং এর সত্যতা প্রতিপাদন বা সত্য পাঠ বা ভেরিফিকেশন করবে কে? পক্ষ বা বিষয়ের সাথে পরিচিত, অর্থাৎ জবাব বিষয়ে ওয়াকিবহাল ব্যক্তি। ওয়াকিবহাল ব্যক্তি বলতে বোঝাচ্ছেন যিনি জানেন বা অবগত কোনো ব্যক্তি। অর্থাৎ একটা আর্জি এবং লিখিত জবাব বিষয়ে যিনি জানেন তাকে দিয়েও স্বাক্ষর করানো যাবে। এখানে ওয়াকিবহাল ব্যক্তি বলতে কিন্তু আম মোক্তারকে বোঝানো হতে পারে, অর্থাৎ মামলার বাদী বা বিবাদীর পক্ষে কোনো ব্যক্তি যিনি আছেন তিনি। 16, প্লিডিং কর্তন বা সংশোধনের আদেশ, ইংরেজিতে বলা হচ্ছে স্ট্রাইক আউট। প্রশ্ন আসতে পারে যে প্লিডিং স্ট্রাইক আউটের বিধান কততে আছে? আদেশ 6, বিধি 16। আর ভেরিফিকেশন বা সত্যপাঠের বিধান কততে আছে? আদেশ 6, বিধি 15। তো স্ট্রাইক আউট করতে পারবে যে কোনো পর্যায়ে আদালত অপ্রয়োজনীয় বা কুৎসাজনক অংশটি বাদ দিতে পারবেন। যে কোনো পর্যায়ে বলতে মামলার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যে স্টেপ গুলো দেখেছিলাম চার্টের মাধ্যমে, এর যে কোনো একটা পর্যায়ে অর্থাৎ পিএইচে গিয়েও কিন্তু প্লিডিং সংশোধন বা কর্তন করা যাবে যে কোনো পর্যায়ে। এখানে আদালতও করতে পারবে অথবা আর্জি সংশোধনের আবেদন বাদীপক্ষ নিজে দিয়ে আর্জি সংশোধন করে নিতে পারবে। 17তে বলা হচ্ছে প্লিডিং সংশোধন অর্থাৎ প্রসিডিংস এর যে কোনো পর্যায়ে করা যাবে, তবে বিচার শুরুর পর নাই। বিচার শুরু বলতে স্বাক্ষর যখন শুরু হয়ে যায় তারপরে আর করা যাবে না। স্বাক্ষর শুরু হয়ে গেলে যে বিষয়ে একবার সাক্ষ্য বললো তার মানে ডেপোজিশন বা সাক্ষ্য গ্রহণ হয়ে গেল। তো পিডাব্লিউ বা ডিডাব্লিউ যখন কোনো বক্তব্য দিচ্ছেন, জবানবন্দি জেরা হয়ে যাচ্ছে, তো ওই বিষয়ে কিন্তু যেহেতু রেকর্ড হয়ে যাচ্ছে মামলাটি সাক্ষ্য হিসাবে, তখন আর প্লিডিং সাধারণত সংশোধন করতে যায় না। তবে ব্যতিক্রম সাপেক্ষে আদালত সন্তুষ্ট হলে দিতেও পারবে, সাধারণ নিয়ম দেওয়া যাবে না। বিকল আহ, বিলম্ব করার উদ্দেশ্যে কেউ যদি এই প্লিডিং সংশোধনের আবেদন করে তাহলে তাকে ক্ষতিপূরণও দিতে হতে পারে, অর্থাৎ উল্টো তাকে কম্পেনসেশন দিতে হবে। 18, আদেশের পর 14 দিনের মধ্যে প্লিডিং সংশোধন করতে হবে। অর্থাৎ কোনো ব্যক্তি বা বাদী বা বিবাদী, বাদী যদি আবেদন করে যে আমি আর্জি সংশোধন করতে চাই, অথবা বিবাদী যদি আবেদন করে যে আমার লিখিত জবাব আমি সংশোধন করতে চাই, তো এই সংশোধনের আদেশ দেওয়া হলো। আদেশ দেওয়ার পর বলা হলো যে ঠিক আছে, মঞ্জুর করা হলো, তখন এই 14 দিনের মধ্যে কিন্তু সংশোধন করে একটা ফ্রেশ আর্জি বা একটা ফ্রেশ লিখিত জবাব জমা দিতে হবে। এই জমা দেওয়ার সময় কি? 14 দিন। ব্যর্থতায় যদি ব্যর্থ হয় কেউ তাহলে সংশোধনের আর কোনো সুযোগ পাবে না, অর্থাৎ একবার তাকে সুযোগ দিল সংশোধন করার, সে ব্যর্থ হলো, দ্বিতীয়বার আর সুযোগ দেওয়া হবে না। এবার আদেশ 7, দেখেন একটু আগে আমরা আদেশ 6 আর্জি ও লিখিত জবাব মানে প্লিডিং, অর্থাৎ আর্জি ও লিখিত জবাব উভয় বিষয়টা কিন্তু একটা সম্যক ধারণা পেলাম সেটা কেমন হবে। অর্থাৎ দুইটারই কমন যে ফ্যাক্টরস বা ফ্যাক্ট গুলো সেগুলো এখানে 6 বর্ণনা করা হয়েছে। এবার সাথে এসে আরজি, আরজির আপনারা ব্র্যাকেটে লিখে নিতে পারেন প্লেন্ট, PLANT, প্লেন্ট। তো আরজি কে প্লেন্ট বলা হয়, এটা ডিরেক্ট সাথে বলা হচ্ছে, এখানে আরজি সম্পর্কে আলাদাভাবেই স্পষ্ট বলা আছে। তো সাথের একে বলা হচ্ছে বিধি। আরজিতে যা যা থাকবে 9টি বিষয় কিন্তু আরজিতে থাকবে। যেমন এক, যে আদালতে মোকদ্দমাটি দায়ের করতে হবে তার নাম, অর্থাৎ আদালতের নাম প্রথমেই লিখতে হবে মাথায় বড় করে, যে অমুক আদালতে মামলাটি দায়ের করা হচ্ছে, তাহলে আদালতের নাম তো দিতেই হবে। এরপরে দেখেন খ ও গ এই দুইটা বোল্ড করা আছে, তার মানে এখানে কি করা আছে? সংশোধন করা হয়েছে রিসেন্টলি 2025 সালে। বাদীর নাম ঠিকানা, বাদীর নাম ঠিকানা কিন্তু আগেও ছিল, নতুন কি যুক্ত হয়েছে? ফোন নম্বর বা মোবাইল নম্বর। আগে ফোন নম্বর মোবাইল নম্বর কম্পালসারি না, আমরা পড়ছি কিন্তু 1908 সালের আইন। 1908 সালে কার মোবাইল নম্বর ছিল? কিন্তু এখন সবারই প্রায় মোবাইল নম্বর আছে, তাহলে ফোন নম্বর বা মোবাইল নম্বর যুক্ত করতে হবে। এটা 25 সালের সংশোধন। জাতীয় পরিচয়পত্র নম্বর NID নাম্বার যুক্ত করতে হবে। আর যদি সম্ভব হয়, যদি থাকে, ইমেল নম্বরও দেওয়া যেতে পারে। যদি শিক্ষিত ইমেল নম্বর থাকা কোনো বিবাদী বা বাদী হয় তাহলে তাদের ইমেল নাম্বারও দিতে হবে। তেমনি বিবাদীর নাম ঠিকানা
বিবাদীরও ফোন নম্বর বা মোবাইল নম্বর বা জাতীয় পরিচয়পত্র নম্বর, অনেক সময় বিবাদের কিন্তু জাতীয় পরিচয়পত্র নম্বর সংগ্রহ করা সম্ভব না। বাদী যারা আছে তারা তো অ্যাডভোকেটের কাছে আসছে, তো বাদীর নিজের মোবাইল নম্বর, নিজের জাতীয় পরিচয়পত্র নম্বর তো দেওয়া সম্ভব, কিন্তু অনেক সময় বিবাদীর মোবাইল নম্বরও দেওয়া সম্ভব হয় না, বিবাদীর জাতীয় পরিচয়পত্র দেওয়া সম্ভব নাও হতে পারে, আবার বিবাদীর ইমেল নম্বরও যদি না থাকে বা দেওয়া সম্ভব নাও হতে পারে। তো এখানে দেখেন একটা পয়েন্ট যুক্ত করে দিয়েছে, যতদূর নিশ্চিত হওয়া যায়, অর্থাৎ দেওয়া গেলে দিবেন, না গেলে না, নাম ঠিকানা তো সঠিক হতে হবে। আর ফোন নম্বর বিবাদী, জাতীয় পরিচয়পত্র নম্বর যত নিশ্চিত হওয়া যায়, মানে যতদূর নিশ্চিত হওয়া যায় ততদূর পর্যন্ত দিতে হবে, না দিলে খুব একটা ক্ষতি নাই। তো এটা রিসেন্ট অ্যামেন্ডমেন্ট। বাদী ও বিবাদীর যদি নাবালক বা উন্মাদ হলে উক্ত বিষয়ে বিবৃতি থাকবে যে বাদী বা বিবাদী নাবালক কিনা। নাবালক থাকলে তার পক্ষে নেক্সট ফ্রেন্ড বা তার যে প্রতিনিধি, তিনি কিন্তু মামলা করতে পারবেন। মোকদ্দমার কারণ ও তা উদ্ভবের সময় বিষয় বিবৃতি, অর্থাৎ কখন মামলার কারণ উদ্ভব হলো, অর্থাৎ কজ অফ অ্যাকশন তৈরি হলো কখন, আদালতের এখতিয়ার আছে কিনা এই মর্মে বিবৃতি দিতে হবে। মানে এই মামলাটি আদালতে দায়ের করার জন্য আদালতের আর্থিক এখতিয়ার আছে কিনা, অর্থাৎ এটা যদি 25 লক্ষ টাকার মামলা হয় তাহলে সিনিয়র সহকারী জজ, 20 লক্ষ টাকার মামলা হলেও সিনিয়র সহকারী জজ, 14 লক্ষ টাকার মামলা হলে বা 15 লক্ষ টাকার মামলা হলে সহকারী জজ। তাহলে আর্থিক এখতিয়ার ম্যাচ করছে কিনা, যেটা আমরা প্রায় প্রথম ক্লাসের দিকে দেখেছিলাম। এবং টেরিটোরিয়াল জুরিসডিকশন বা স্থানীয় এখতিয়ার আছে কিনা আদালতের, অর্থাৎ এটা যদি পুঠিয়া থানার আন্ডারে কোনো সম্পত্তি হয় তাহলে পুঠিয়া থানার যে সহকারী জজ আছে সেই সহকারী জজের কাছে করতে হবে। রাজশাহী জেলার একটা থানার নাম পুঠিয়া, তো আপনাদের এলাকাতেও কিন্তু জেলার আন্ডারে থানার নাম আছে বা উপজেলার নাম আছে, তো প্রতিটা উপজেলা বা থানা ভিত্তিক কি থাকে, সহকারী জজ আলাদা আলাদা থাকে। তো সেটাই বলা হচ্ছে স্থানীয় এখতিয়ার। বাদী যে প্রতিকা প্রতিকার, এখানে দেখেন একটা শব্দ আছে, এই শব্দটা সংশোধন করে নেন। এখানে বাদী করে লেখা আছে, এখানে হবে দাবি করে। বাদী যে প্রতিকার দাবি করে সেটা প্রার্থনা করতে হবে। বাদী যে প্রতিকার দাবি করে সেটা প্রার্থনা করবে, অর্থাৎ প্রার্থনায় বলা হবে যে হ্যাঁ, এই বিষয়ে যদি কোনো ঘোষণামূলক মোকদ্দমা হয় তাহলে এই বিষয়ে বাদীর পক্ষে ঘোষণা এবং বিবাদীর বিরুদ্ধে ডিক্রি দিতে, এভাবে প্রার্থনায় উল্লেখ করতে হবে। যখন আমরা রিটেন ক্লাস করব তখন রিয়েল যে ড্রাফটিং দেখব, মোসাবিদা দেখব, তখন এগুলো জানতে পারবো। আংশিক দাবি ত্যাগ করতে বা দাবি সমন্বয় অর্থাৎ সেট অফ বিষয়ে বাদী সম্মত থাকলে উক্ত বিষয়ে বিবৃতি, বাদী মামলা ফাইলিং এর সময় যদি কোনো কিছু স্বীকার করে যে হ্যাঁ আমি বিবাদীর কাছে 10 লক্ষ টাকা পাবো, কিন্তু বিবাদী আমার কাছে মাত্র 2 লক্ষ টাকা পাবে। এখন বিবাদী যদি ওই 2 লক্ষ টাকা স্বীকার করে নেয়, আমার যদি মানে বিবাদী যদি আমার 10 লক্ষ টাকা স্বীকার করে নাই, তাহলে আমি বিবাদী 2 লক্ষ টাকা স্বীকার করে নিব, অর্থাৎ আমাকে 8 লক্ষ টাকা দিলেই মামলা আমি মানে সলেনামা করে নিব বা উত্তোলন করে নিব। আদালতের এখতিয়ার ও কোর্ট ফি নির্ধারণের জন্য মোকদ্দমার বিষয়বস্তুর মূল্য সম্পর্কে বিবৃতি, অর্থাৎ মামলার তাইদাদ, এটাকে বলা হয় তাইদাদ বা ভ্যালুয়েশন। একটা মামলার তাইদাদ ও ভ্যালুয়েশন কিসের হবে, মানে কি বিষয়ে মামলা হচ্ছে। যদি জমির সম্পর্কে মামলা হয়, ওই জমির মার্কেট ভ্যালু কত, যদি দলিল বাতিলের মামলা হয় দলিলের কত টাকা মূল্য দেওয়া আছে, এই ধরনের। যদি কোনো চুক্তি বাতিলের মামলা হয় তাহলে ওই চুক্তির মূল্য কত, বা চুক্তি প্রবলের মামলা হলে, চুক্তি বাস্তবায়নের মামলা হলে সেইটা, এই চুক্তির ভ্যালু কত, যে বিষয়ে চুক্তি হচ্ছে সেটা। 6 বলা হচ্ছে তামাদি আইন হতে অব্যাহতি লাভের কারণসমূহ আর্জিতে উল্লেখ করতে হবে, অর্থাৎ এটা যে মামলার যে তামাদি, এটা যদি অতিবাহিত না হয়ে থাকে তাহলে কিভাবে অতিবাহিত হয়নি সেটার ব্যাখ্যা থাকবে। 9 বলা হচ্ছে আর্জি গ্রহণের পদ্ধতি। আদালতের প্রধান কেরানি, আধান আদালতের প্রধান যিনি কেরানি সেটাকে বলা হচ্ছে সেরেস্তাদার। সেরেস্তাদার কিন্তু এটা গ্রহণ করেন এবং তিনি পরীক্ষাপূর্বক স্বাক্ষর করে আর্জি গ্রহণ করেন। চার্টের প্রথম যে স্টেপ, মামলা দায়ের, সেটা কমপ্লিট এভাবে হয়। 10 আর্জি ফেরত। আর্জি দাখিল ও ফেরতের তারিখ, কারণ, দাখিল পক্ষের নাম লিপিবদ্ধ পূর্বক আর্জি ফেরত দিবে। কেন আর্জি ফেরত দিবে? মনে করেন সঠিক আদালতে যদি মামলা ফাইলিং করা না হয়, সঠিক আদালত বলতে পুঠিয়া আদালতে করতে হবে, ভুল করে দুর্গাপুর আদালতে করে ফেলেছে, অর্থাৎ কোনো কোনো ভুল আছে, এই কোর্টে মামলা চলবে না, তাহলে আর্জি ফেরত দিতে পারে। আর্জি ফেরত দেওয়ার বিধান কততে আছে? 10-এ আছে।
11 খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে। 7-11 আমরা পড়ছি, আদেশ 7, বিধি 11, অর্থাৎ অর্ডার 7, রুল 11। আরজি খারিজ বা নাকচ বা প্রত্যাখ্যান, রিজেক্ট, রিজেকশন অফ প্লেন্ট। এই যে প্লেন্ট, এই প্লেন্ট শব্দটা আমরা এখানে আরজির পাশে ব্র্যাকেটে ইংরেজিতে লিখে রাখতে রাখতে পারেন, এখানে প্লেন্ট দেওয়া আছে। 4টি ক্ষেত্রে আদালত কিন্তু প্লেন্ট রিজেক্ট করে দিতে পারে বা প্রত্যাখ্যান করতে পারে। 1 নম্বরে হচ্ছে মোকদ্দমার কারণ প্রকাশ না করলে, কি কারণে মোকদ্দমা করছে, কজ অফ অ্যাকশন উল্লেখ করলো না, আদালত বুঝতে পারবে না যে কেন আপনি আদালতে আসছেন, আদালতে আসার কারণে আপনি মামলায় লেখেননি, তাই ফেরত দিয়ে দিবে। হচ্ছে মূল্য কম মূল্যায়িত হলে, কম মূল্যায়িত হলে মানে মামলার যে ভ্যালু সেটা যদি কম দেখানো হয়, অর্থাৎ ভ্যালুয়েশন অস্বাভাবিকভাবে কম দেখানো হচ্ছে। আর নম্বরে হচ্ছে কম মূল্যের, অর্থাৎ মূল্য সঠিক দেখিয়েছে কিন্তু এই মূল্য অনুসারে যতটুকু কোর্ট ফি দেওয়া দরকার কোর্ট ফি কম দিয়েছে। অর্থাৎ কম মূল্যের বা অপর্যাপ্ত স্ট্যাম্পযুক্ত কাগজে আর্জি দাখিল করলে, স্ট্যাম্পযুক্ত কাগজে যে আর্জি দাখিল করা, এটা হচ্ছে কোর্ট ফি দেওয়া। আমরা সাধারণত বিভিন্ন স্ট্যাম্পে যেমন এফিডেভিট করি, বিভিন্ন চুক্তি করে, নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি করি। নন জুডিশিয়াল স্ট্যাম্প হয় 20 টাকার, 50 টাকার, 100 টাকার। 100 টাকার উপরে কোনো কিন্তু নন জুডিশিয়াল স্ট্যাম্পের ভ্যালু থাকে না। 100 টাকার উপরে কোনো স্ট্যাম্পই হয় না, নন জুডিশিয়ালের কথা বলছি। কিন্তু জুডিশিয়াল স্ট্যাম্প কিন্তু 100 টাকার উপরে হয়, 500 টাকা হয়, 1000 টাকা হয়, 2000 টাকা হয়, 5000 টাকা হয়, 10,000 টাকা হয়, এইভাবে কিন্তু মানে বিগ ভ্যালুর জুডিশিয়াল স্ট্যাম্প হয়। এই জুডিশিয়াল স্ট্যাম্প গুলোই কিন্তু আমরা মামলায় কোর্ট ফি হিসাবে যুক্ত করে থাকে। যেমন কেউ যদি কোনো দলিল বাতিলের মামলা করে, তাহলে তাকে অ্যাড ভ্যালোরাম কোর্ট ফি দিতে হতে পারে। সেটা 30,000 টাকা, 40,000 টাকা, এভাবে অনেক টাকা দিতে হতে পারে। তো 30-40 হাজার টাকার যদি কোর্ট ফি দিতে যাই, আমরা জুডিশিয়াল কোর্ট ফির মাধ্যমেই দিব। না হলে কিন্তু এই ছোট ছোট যে কোর্ট ফি, ছোট ছোট যে কোর্ট ফি গুলো আছে চিটকুট আকারের, এই কোর্ট ফি গুলো কিন্তু সর্বোচ্চ 20 টাকা ভ্যালুর হয়। তো 20 টাকার ভ্যালুর কতগুলো কোর্ট ফি দিয়ে দিতে হবে? তো এটা কিন্তু অনেকটা বিপদ, মানে বলতে গেলে অনেক ঝামেলা। তাই আমরা ওই যে একটা স্ট্যাম্প, অর্থাৎ লিগ্যাল সাইজের যে পেজ, সেটাই তো স্ট্যাম্প আকারে তৈরি করা হয়, সরকারি স্ট্যাম্প বা জুডিশিয়াল স্ট্যাম্প, যেগুলো কোর্ট ফি হিসাবে ব্যবহার করা হয়। মনে করেন মামলার কোর্ট ফি দেওয়ার কথা ছিল 30,000 টাকার, ভুল করে সেখানে দেওয়া হয়েছে 28,000 টাকার, কিন্তু 2,000 টাকার কোর্ট ফি কম দিয়েছে, ওই স্ট্যাম্প কম দিয়েছে, এই কারণে মামলা ফেরত দিতে পারে। সেক্ষেত্রে যদি কেউ মনে করে যে না, আমি কোর্ট ফি 2,000 টাকা কম হয়েছে আমি দিয়ে দিব, সেক্ষেত্রে 21 দিনের মধ্যে প্রয়োজনীয় স্ট্যাম্প সরবরাহ করে ত্রুটি দূর করা যাবে। তাহলে আদালতকে যদি দরখাস্ত দেওয়া হয়, ইওর অনার, ভুল করে কোর্ট ফি কম দিয়ে ফেলেছে, আমি সঠিক কোর্ট ফি দিয়ে দিচ্ছি, তখন আদালত বলবে যে, ঠিক আছে, আপনাকে 21 দিন সময় দেওয়া হলো, এই সময়ের মধ্যে আপনি কোর্ট ফি দিয়ে দেন অতি প্রয়োজনীয়। 21 দিনের মধ্যে যদি কোর্ট ফি না দিয়ে দেয়, তাহলে কি হয়ে যাবে, রিজেক্ট হয়ে যাবে ফাইনালি, অর্থাৎ আরজিটি প্রত্যাখ্যান হয়ে যাবে। 4 নম্বর পয়েন্ট বলতে হচ্ছে কোনো আইন দ্বারা বারিত হলে, অর্থাৎ এমন একটি মামলা যে মামলাটি কিন্তু মামলা দায়ের করাই যায় না, মানে এই ধরনের মামলা হয় না, তখন আরজি প্রত্যাখ্যান হবে। এটি একটি আপিলযোগ্য আদেশ, এটি একটি আপিলযোগ্য ডিক্রি, অর্থাৎ মামলা প্রত্যাখ্যানের আদেশকে ডিক্রি বলবো না আদেশ বলবো? তো মামলা প্রত্যাখ্যানের আদেশকে আসলে ডিক্রি বলা হবে। আমরা প্রথমে ধারা 2 এর উপধারা 2-এ কিন্তু ডিক্রির সংজ্ঞা পড়েছিলাম, সেই কথাটা এখানে কিন্তু বলা আছে যে আরজি খারিজ বা আরজি প্রত্যাখ্যান বা আরজি নাকচকে কি বলা হবে, আদেশ বলা হবে না ডিক্রি বলা হবে? এটা একটা ডিক্রি, অতএব এটার বিরুদ্ধে আপিলও চলবে। তো এই যে 7-11, আদেশ 7, বিধি 11-তে 4টি ক্ষেত্রে কিন্তু কি করা যায়, রিজেকশন করা যায় আরজি। 12, আরজি প্রত্যাখ্যানের পদ্ধতি কেমন হবে, কারণ উল্লেখপূর্বক আদেশ প্রদান করবে। 13, আরজি প্রত্যাখ্যান হলে যে ক্ষেত্রে নতুন আরজি দাখিলে বাধা নেই, কিছু কিছু ক্ষেত্রে আবার নতুন আরজি দাখিল করা যাবে, যেমন পূর্বে উল্লেখিত বিধি 11 কারণে, অর্থাৎ 11-তে যে 4টি কারণ উল্লেখ করা আছে, এই 4টি কারণে যদি আরজি খারিজ হয় কারো, তাহলে এই আরজি খারিজ বা প্রত্যাখ্যান হলে নতুন আরজি দাখিলের মাধ্যমে মোকদ্দমা করা যাবে, অর্থাৎ এটার বিরুদ্ধে আপিলও করা যাবে। যদি মনে করে যে না, খারিজ হয়ে গেছে, আমি কি করব, আপিল না করে নতুন আরেকটা মোকদ্দমা করে দেবো, যদি কোর্ট ফি আরো বেশি হয় পকেটে, তাহলে সে কি করতে পারে, আবার নতুন ভাবে মামলা করবে। তবে আপিল করলে কিন্তু, যদি আপিল টিকে যায়, তাহলে কোর্ট ফি কিন্তু আগে যেটা দিয়েছিলাম ওইটা কিন্তু আবার ব্যবহার করা যাবে। আর যদি কোর্ট ফির পরিমাণ কম হয়, যেমন ছোট মামলা হয়, 300 টাকার কোর্ট ফি দেওয়া হয়েছে বা 1,000 টাকার কোর্ট ফি দেওয়া হয়েছে, তখন এই আপিলের ঝামেলায় না গিয়ে নতুন করে আরেকটা মামলা করাই ভালো।
আর কোর্ট ফ্রি অ্যামাউন্ট যদি আমি 30,000 টাকা দিয়ে থাকি, আর ক্লায়েন্টের কাছে 30,000 টাকা যদি একটা বিগ অ্যামাউন্ট হয় তার অর্থনৈতিক অবস্থা দেখে, তাহলে আপিল করাই ভালো। তাহলে কোর্ট ফিটা আর নষ্ট হবে না। আর নতুন মামলা করলে তো আগের মামলা বাতিল, মানে কোর্ট ফি বাতিল হয়ে গেল, ফেরত পাওয়া যাবে না, ওকালতনামাও ফেরত পাওয়া যাবে না। আর আপিল যদি করা হয়, আপিল মঞ্জুর হলে আগের ওকালতনামাও চলবে, আগের কোর্ট ফিও চলবে, আগের আরজিটাও চলবে। তাহলে 14, আরজির সাথে যে সকল দলিল দাখিল করতে হবে, যে দলিল বলে মোকদ্দমা আনয়ন করা হয়েছে তা বাদীর দখলে থাকলে তা উপস্থিত ও নকল পেশ করতে হবে। অর্থাৎ যে, মনে করেন একটা মামলা করছি, আমি দাবি করছি যে এই সম্পত্তিটা আমার, এই সম্পত্তি যদি আমার ওয়ারিশ সূত্রে হয়, তাহলে ওয়ারিশন সনদ এবং কার মাধ্যমে এটা আসছে, সেক্ষেত্রে আর এস খতিয়ান সম্ভব হলে এস এ খতিয়ান দিতে হবে। আর মামলাটা যদি খারিজ করা থাকে তার উত্তরাধিকারীর বাবা বা দাদার নামে, তাহলে সেটার খারিজের কাগজপত্র দিতে হবে। এবং ট্যাক্স যদি দেওয়া থাকে, ভূমি কর, সেটা পরিশোধের রসিদ দিতে হবে, এগুলো। আর যদি এই মামলাটা কোনো ক্রয় দলিলের মাধ্যমে হয়, ওই দলিলটার সার্টিফাইড কপি অথবা মূল দলিল দিতে হবে। উকিল কর্তৃক সত্যায়িত হবে সেক্ষেত্রে। এবং দখলে না থাকলে কার দখলে আছে তা বিবৃত ও তালিকা পেশ করতে হবে। নিজের দখলে নয়, বলে দিতে হবে অমুকের দখলে আছে। তখন আদালত মামলা ফাইলিং করার পরে তাকে তলব করবে দলিল দাখিল করার জন্য। 15, বাদীর দখলে কোনো দলিল না থাকলে বিবৃতি, কার দখলে আছে তা বিবৃতি ও তালিকা পেশ করতে হবে। আদেশ 8, লিখিত জবাব ও পাল্টা দাবি। তাহলে আমরা দেখেন আদেশ 6-এ প্লিডিংস সম্পর্কে জানলাম। প্লিডিংস মানে আরজি, লিখিত জবাব উভয়। 7-এ এসে প্লিডিং সম্পর্কে ডিটেলস জানলাম, এবার 8-এ এসে আবার লিখিত জবাব সম্পর্কে আলাদাভাবে জানবো। বিধি 1-এ বলা হচ্ছে লিখিত বিবৃতি বা জবাব সমন জারি 30 দিনের মধ্যে দিতে হবে। 30 দিনের মধ্যে যদি কেউ দিতে ব্যর্থ হয়, অতিরিক্ত 30 দিন সহ মোট 60 দিনের মধ্যে সমন পাওয়ার পরে 60 দিনের মধ্যে লিখিত জবাব দেওয়া যাবে। তাহলে যদি প্রশ্ন আসে লিখিত জবাব দাখিলের সর্বোচ্চ সময় কত, 60 দিন, 60 ডেজ। কেউ যদি ব্যর্থ হয় 60 দিনের মধ্যে লিখিত জবাব দিতে, তাহলে বিবাদীর আর লিখিত জবাব দেওয়ার সুযোগ থাকে না সাধারণত। মামলাটি একতরফা শুনানি অন্তে মোকদ্দমা নিষ্পত্তি হবে। তার মানে বিবাদী আসলো না, তখন মামলা চলে যাবে একতরফা। একতরফা কি আমি প্রথম ক্লাসে চার্ট দিয়ে বুঝিয়েছিলাম, ফাঁকা মাঠে গোল দেওয়া। 2, নতুন বিষয় অবশ্যই স্পষ্টভাবে উল্লেখ করতে হবে যা বাদী গোপন করেছে, যথা কোনো প্রতারণা করেছে কিনা, তামাদি বিষয়ে কোনো মিথ্যা তথ্য দিয়েছে কিনা, বা কোনো টাকা পরিশোধ আছে সেটা উল্লেখ করেছে কিনা, বা আইন বিরুদ্ধে কোনো তথ্য আছে কিনা, এগুলা বিবাদী লিখিত জবাবে দিবে। এবং বাদীর যে আহ, আর্জি, সেই আর্জির পয়েন্ট পয়েন্ট কি করবে, অস্বীকৃতি জানাবে এবং ধুয়ে দিবে একেবারে। মানে বাদী সব মিথ্যা লিখেছে, বানোয়াট লিখেছে, ভিত্তিহীন লিখেছে, প্রকৃত ঘটনা এই ইওর অনার বলে প্রকৃত ঘটনা লিখিত জবাবে উল্লেখ করবে। 3, বাদীর আর্জিতে দাবিকৃত বিষয়ের জবাবে বিবাদীর অস্বীকৃতি নির্দিষ্ট বা সুস্পষ্ট হতে হবে। মানে কি বিষয় অস্বীকৃতি জানাতে, সেটা সুস্পষ্টভাবে বলতে হবে, শুধু ক্ষতিপূরণের বিষয় ব্যতীত। 5, সুনির্দিষ্টপূর্ণ অস্বীকার করতে হবে, নচেত তা বিবাদী কর্তৃক স্বীকার করা হয়েছে মর্মে গণ্য করা হবে। একটা পয়েন্ট সে টাচ করলো না এবং ওই পয়েন্ট সম্পর্কে কোনো কি করলো না, বক্তব্য দিল না, এবং সেটা অস্বীকার করলো না, তখন আদালত ধরে নেবে যে এই পয়েন্টটা বাদীর সঠিক এবং বিবাদী সেটা স্বীকার করে নিচ্ছে অলরেডি। আদালত ইচ্ছানুযায়ী স্বীকৃত বিষয় প্রমাণের নির্দেশ দিতে পারে। বাদী যদি কোনো কিছু স্বীকার করে নয়, তবু আদালত বলতে পারে যে, সরি, বিবাদী বাদীর একটা বিষয় স্বীকার করে নিচ্ছে, তারপরেও আদালত বলতে পারে আপনি এটা প্রমাণ করেন। যদিও আমরা জানি যে স্বীকৃত বিষয় প্রমাণ করা দরকার হয় না, আমরা যখন সাক্ষ্য আইন পড়বো এটা জানবো। তারপর আদালত চাইলে স্বীকৃত বিষয় প্রমাণের নির্দেশ দিতে পারে। কখন? যদি বাদী বিবাদী যোগসাজশ করে অন্য কোনো বিবাদী যাকে কি করা হয়নি, এই মামলায় যুক্ত করা হয়নি, যোগসাজশ করে বাদী বিবাদী এক হয়ে যদি কোনো ডিক্রি নেওয়ার চেষ্টা করে, আদালতকে মিসলিড বা আদালতের সাথে প্রতারণা করে, তখন আদালতের সন্দেহ হলে স্বীকৃত বিষয় প্রমাণের নির্দেশ দিতে পারে। অর্থাৎ বাদী স্বীকার করলেই হবে না, প্রমাণ করে দেখান। 6, অর্থের মামলায় লিখিত বিবৃতিতে দাবি সমন্বয়ের ইংরেজিতে বলা হয় সেট অফ। সেট অফটাই বেশি চলে। লিখিত পরীক্ষায় প্রচুর সেট অফ সম্পর্কে প্রশ্ন আসে, বিবরণ দিতে হবে। তাহলে সেট অফের বিধান দেওয়া আছে 6-এ, 8-এর 6-এ।
আরজির দাবি ও পাল্টা দাবির ফলাফল সমান ক্রিয়াশীল হবে, অর্থাৎ আরজিতে কোনো বাদী যেটা দাবি করছে সেটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি বিবাদীতে কোনো কিছু যদি পাল্টা দাবি করে অর্থাৎ সেট অফ দাবি করে সেটাও সমান গুরুত্বপূর্ণ। 9, পরবর্তী প্লিডিংস। আদালতের অনুমতি ব্যতীত সেট অফ ছাড়া পরবর্তী প্লিডিং দাখিল করা যাবে না। অর্থাৎ সেকেন্ড টাইম একটা বাদী একটা আর্জি দিয়েছে, সেকেন্ড আর্জি দেওয়া যাবে না আদালত যদি অনুমতি না দেয়। এবং বিবাদীর ক্ষেত্রেও লিখিত জবাব দ্বিতীয়বার দেওয়া যাবে না, তবে সেট অফের ক্ষেত্রে দেওয়া যাবে। 10, বিবাদী লিখিত জবাব দাখিল না করলে রায় সহ একতরফা আদেশ মূলে মোকদ্দমা নিষ্পত্তি হয়ে যাবে। তাহলে এটা প্রথম পার্ট শেষ হয়ে গেল। লিখিত জবাব না দিলে একতরফা হবে, এটা কিন্তু বারবার রিপিট হচ্ছে, মানে ফাঁকা মাঠে গোল দিয়ে দিবে। দেখেন, 1 থেকে 8 আদেশের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আসছে, এগুলো আপনারা দেখে নেন নোট থেকে। যেহেতু আমরা এখানে বেশ কিছু জায়গায় কি দেখলাম, অ্যামেন্ডমেন্ট দেখলাম, তো অ্যামেন্ডমেন্ট গুলো দেখে রাখবেন। যেমন আজকে আমি একটা পরীক্ষা নিয়েছি, পরীক্ষা কিন্তু অ্যামেন্ডমেন্ট থেকে প্রশ্ন করেছি আমি। এইভাবে অ্যামেন্ডমেন্ট থেকে নেক্সট আগামী শনিবারেও কিন্তু পরীক্ষাতে আমি অ্যামেন্ডমেন্ট থেকে প্রশ্ন আলাদাভাবে করব, যেটা একেবারে ফ্রেশ এবং নতুন প্রশ্ন। এবার পার্ট 8 আছে হচ্ছে আদেশ 9 থেকে 17 আলোচনা। তাহলে আদেশ 9, পক্ষগণের হাজিরা ও গড় হাজিরার পরিণাম। তাহলে বাদী আর্জি দিয়ে মামলা দাখিল করলো, বিবাদী লিখিত জবাব দিয়ে সেটার কন্টেস্ট করলো। তাহলে কি হয়ে গেল, প্লিডিং সম্পর্কে জানা হয়ে গেল, আর্জি লিখিত জবাব সম্পর্কে জানা হয়ে গেল। এবার আর্জি লিখিত জবাব চলে আসছে, তার মানে বাদীও আছে আদালতে, বিবাদীও আছে, তার মানে এবার কি হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে। বাদী বিবাদী না থাক, বাদী বিবাদীর পক্ষে তাদের আইনজীবী 2 জন আছে। তাহলে পক্ষগণের হাজিরা গড় হাজিরা পরিণাম, অর্থাৎ মামলা শুনানির সময় বা অন্য কোনো পদক্ষেপের সময় যদি বাদী পক্ষ হাজিরা না দেয় বা বিবাদী পক্ষ হাজিরা না দেয়, তাহলে কি হতে পারে সেটা আমরা জানতে পারবো। আদেশ 9 বিধি 1, বিবাদীর হাজিরা ও লিখিত জবাব দাখিলের জন্য সমনের নির্ধারিত তারিখে পক্ষগণের হাজিরা সমন পেয়েছে, সমনের সময়, সমনের জন্য ডেটে যদি হাজির না হয়, অর্থাৎ সমন জারি হয়েছে এবং সমনের কপিটা মামলার যে নথি সেটাতে কি করা হয়েছে, সামিল করা হয়েছে, তার মানে একটা কাগজ ফেরত এসেছে, সেখানে মামলায় দেওয়া হয়েছে ওই নথির মধ্যে। তাহলে স্বয়ং বিবাদী স্বয়ং ব্যক্তিগতভাবে বা উকিলের মাধ্যমে কি করবে, হাজির হবে। কে, বিবাদী হাজির হবে। 2, বাদী খরচা প্রদান না করায় সমন জারি না হলে, মনে করেন যে বাদী খরচা দেয়নি, অর্থাৎ সমন জারির জন্য যে খরচা সেটা যদি না দেয়, প্রসেস ফি বলা হয়, সে প্রসেস ফি যদি দেওয়া না হয়, তাহলে বাদীর মোকদ্দমা খারিজ হয়ে যাবে। অর্থাৎ আমরা সমনের সাথে একটা তলবানা ফি দিয়ে দিই, যেটাকে প্রসেস ফি বলে, সেটা যদি না দেওয়া হয় তাহলে সমন ইস্যুই হবে না, সমন জারিও হবে না। সেক্ষেত্রে কিন্তু মামলা বাদীর ত্রুটির কারণে খারিজ হয়ে যাবে। সমন জারি না হলেও বিবাদী বা তার উকিল হাজির হলে বাদীর মোকদ্দমা মানে খারিজ হবে না, মানে বাতিল হবে না, ডিসমিস হবে না। তখন এই বাদীর উকিলকে বলবে আদালত যে আপনার এই মামলায় সমন জারির জন্য প্রয়োজনীয় খরচা বা প্রসেস ফি দেওয়া হয়নি, তো এই প্রসেস ফি দেওয়ার ব্যবস্থা করেন, এটাকে তদবির বলে, তদবির ফি দিয়ে দেন। তখন তদবির ফি দেওয়ার জন্য উকিলটা মক্কেলকে বলবে, মক্কেল পরবর্তী ডেটে দিয়ে দিবে। যদি না দেয় তাহলে পরবর্তী ডেটে খারিজ হয়ে যাবে। 3, কোনো পক্ষে যদি হাজির না হয়, মনে করেন যে মামলা সমন জারির জন্য আছে, কোনো পক্ষই হাজির হয়নি, তাহলে বাদীর মোকদ্দমা খারিজ হয়ে যাবে। অর্থাৎ মামলা করেছে বাদী, বাদী আদালতে আসেনি, বাদীর উকিলও আদালতে আসেনি, কোনো টাইম পিটিশন দেয়নি বা কোনো হাজিরা জমা দেয়নি, আদালত বিরক্ত হয়ে মামলা কি করে দিতে পারে, খারিজ করে দিতে পারে। এটি একটি আপিলযোগ্য আদেশ, অর্থাৎ এই খারিজ আদেশের বিরুদ্ধে কিন্তু আপিল করা যাবে। আমি কিন্তু ব্র্যাকেটে আপনাদের হেল্পের জন্য দিয়ে দিয়েছি। 4, বাদী নতুন মোকদ্দমা দায়ের করতে পারবে কিংবা আদালত খারিজকৃত মোকদ্দমাটি পুনরায় চালু করতে পারবে। অর্থাৎ খারিজ হয়ে গেছে, খারিজের বিরুদ্ধে কিন্তু সুযোগ আছে সেটাকে আবার নতুন করে চালু করার। একটু পরে আমরা দেখবো, 9-এ দেখবো, 9-এর কয়ে দেখবো। অথবা নতুন করে মামলাও করা যাবে, আবার আপিলও করা যাবে। তাহলে দেখেন, এই পয়েন্টটা বোঝার চেষ্টা করেন। একজনকে লাইনে নিয়ে নিই আমি। আচ্ছা, কামরুজ্জামান ভাই লাইনে আসেন। নাসরিন কনাপুর লাইনে আসেন।
আচ্ছা, নাসরিন কণা স্যার আপু লাইনে স্যার ভালো আসছেন। আছেন? হ্যাঁ, ভালো আছি। দেখেন, এই যে এই পয়েন্টে নয় আদেশ অনুসারে নয়ের দুইয়ে হোক বা তিনে হোক বা চারে হোক, যদি বাদীর মামলা খারিজ হয়ে যাবে, ডিসমিস হয়ে যায়, তাহলে বাদীর কাছে তিনটা পথ খোলা আছে। কয়টা পথ খোলা আছে? তিনটা। তিনটা, মানে খারিজ আদেশের বিরুদ্ধে তিনটা প্রতিকার আছে। কি কি? এটা একটি আপিল যোগ্য আদেশ, মানে এটার বিরুদ্ধে আপিলে চলে যেতে পারে। ঠিক আছে। জি স্যার। 2 নম্বর পয়েন্ট হচ্ছে, ওই মামলা গেল নতুন করে আরেকটা মামলা করে, মানে নতুন আসবে। মামলা দায়ের করা যাবে, এটাও একটা। স্যার। এবং আরেকটা কি, এই যে আমরা যখন নয়ে পড়বো, মামলা পুনরুদ্ধার করা। ঠিক আছে, মানে এই খারিজ রদ করা যেটাকে বলে, এই যে রদ- দেখেন, রদ আদেশ আছে। খারিজ রদ করে দিলে মামলা স্যার। নতুন করে আবার চালু হবে। ঠিক আছে, বুঝতে পারলেন বিষয়টি? জি স্যার, জি স্যার। তাহলে পাঁচে আমরা যেটা দেখবো, সমন জারি না হয়ে ফেরত আসার 1 মাসের মধ্যে বাদী নতুন সমনের আবেদন না করলে খারিজ হয়ে যাবে। তার মানে সমন জারি হয়ে আসেনি এবং 1 মাসের মধ্যে নতুন সমনের আবেদন বাদী করতে আসবে। হবে, মানে এটাকে তদবির গ্রহণ বলে। নতুন করে আবার সমনের কাগজপত্র জমা দিতে হবে, এবং সেটা যদি না দেয় কিন্তু খারিজ করে দিবে। তবে কারণ দর্শালে খারিজ হবে না, অর্থাৎ আদালত যদি কারণ দর্শায় যে আমি এই কারণে দিতে পারিনি তদবির, আমি দিয়ে দিব ইওর অনার, তাহলে কিন্তু আবার খারিজ হবে না। পাঁচ কিন্তু গুরুত্বপূর্ণ। ছয়, শুধুমাত্র বাদী হাজির হলে, বাদী হাজির হয়েছে তাহলে কি হবে? বিবাদী আসেনি। পদ্ধতি হচ্ছে, সমন যদি জারি হয়ে যায়, বাদী হাজির হয়েছে, তাহলে একতরফা হয়ে যাবে। আমি প্রথম ক্লাসে কিন্তু এটা বুঝিয়ে দিয়েছি যে সমন জারি হয়েছে কিন্তু বাদী আসেনি, তাহলে মামলা একতরফা হবে। ফাঁকা একতরফা হয়ে যাবে, মাঠ। ডিক্রি জারি হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, ফাঁকা মাঠ। সমন জারি যদি না হয়, তাহলে দ্বিতীয় সমন প্রেরণও জারি। এখানে কমন সেন্স দিতে হবে আমাদের 6 নম্বরে। মনে করেন সমন জারি হয়ে গেছে, বিবাদী আসেনি, তাহলে এটা বিবাদীর দোষ, তাহলে বিবাদীকে সাজা দিতে হবে। বিবাদীকে সাজা দেওয়ার মোক্ষম উপায় কি? মামলা একতরফাতে নিয়ে যাওয়া। আর জি স্যার। সমন জারি হয়নি, সমন জারি হয়নি মানে বিবাদী জানতেই পারেনি, তাহলে বিবাদীকে তো আবার সুযোগ দিতে হবে। তাহলে বাদীকে বলতে হবে, ভাই আবার কি করেন, সমনের কাগজপত্র দেন, সেকেন্ড সমন দেওয়া হোক। ঠিক আছে, এই হচ্ছে আদালতের ন্যায় বিচার। আদালত উভয় পক্ষে কাজ করবেন। আট, শুধুমাত্র বিবাদী হাজির হলে, মানে বাদীর মামলা, বাদী নিখোঁজ, বাদীর উকিলও নাই, বাদীও নাই, হাজিরাও নাই, টাইম পিটিশনও নাই, সময় দরখাস্তও নাই, বা কোনো দরখাস্তই নাই, তার মানে বাদী নিখোঁজ, বাদীকে পাওয়া যাচ্ছে না, গড় হাজির। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে পদ্ধতি, মানে আদালত কি পদ্ধতি গ্রহণ করবে মামলার ক্ষেত্রে? দাবি স্বীকার করলে খারিজ হয়ে যাবে। সরি, দাবি অস্বীকার করলে, অর্থাৎ বিবাদী এসে যদি বলে যে বাদী যা দাবি করছে আমি সব অস্বীকার করছি, ভুল। বানোয়াট মামলা করছে, তাহলে মামলা খারিজ হয়ে যাবে। কারণ বাদীর মামলা টিকানোর মতো কেউ নাই, বাদীও নাই, বাদীর উকিলও নাই। আংশিক যদি স্বীকার করে, ইওর অনার মামলা করেছে মনে করেন যে 10 লক্ষ টাকার, 10 লক্ষ টাকা পাবেন, আমার কাছে 7 লক্ষ টাকা পাবে, তাহলে 7 লক্ষ টাকার জন্য মামলা চলবে, বাকি 3 লক্ষ টাকার জন্য চলবে না। আবার আরেকটা উদাহরণ দিই, মনে করেন যে দুইটা জমি নিয়ে মামলা, অর্থাৎ তফসিল দুইটা, একটা 1 বিঘা আরেকটা 2 বিঘা। এখন বললো যে স্যার এই 2 বিঘার সম্পত্তি আমার, কিন্তু 1 বিঘা তার, আমি 1 বিঘা স্বীকার করে নিচ্ছি। তো 1 বিঘার জন্য মামলা চলবে, কিন্তু 2 বিঘার জন্য খারিজ হয়ে যাবে। অর্থাৎ মামলা আংশিক টিকবে, আংশিক খারিজ। বাদবে। হ্যাঁ, তো ওই অনুপাতে ডিক্রি ও অস্বীকারকৃত অবশিষ্টাংশের জন্য খারিজ হয়ে যাবে, যেটা অলরেডি আমি বুঝিয়ে দিয়েছি সহজ ভাষায়। এরপরে নয়, বাদীর ত্রুটির জন্য তার বিরুদ্ধে ডিক্রি হলে। আচ্ছা, বাদী ত্রুটির জন্য সাধারণত তার বিরুদ্ধে ডিক্রি হয় না। যে কোনো মামলায় হয় বাদী ডিক্রি পাবে অথবা মামলা খারিজ হয়ে যাবে। দুই একটা এক্সেপশনাল মামলা আছে যে ক্ষেত্রে শুধুমাত্র বিবাদীর পক্ষে ডিক্রি চলে যায়। মানে মামলার ডিক্রি সবসময় বাদী পাবে, অর্থাৎ যে আবেদন করবে, আর্জি দিবে, সেই ডিক্রি পাবে। বিবাদী তো আর্জি স্যার দেয় না। স্যার এই বলেন। ক্ষেত্রে যদি মানহানির বিবাদী যদি মানহানির মামলা করে দেয়, যে মানে ভুল মামলা দিল তাই বাদীর বিরুদ্ধে। সেটা তো ক্ষতিপূরণের মামলা করতেই পারে, সেটা ভিন্ন জিনিস। আমি সেটা বলি, মনে করেন যে বাদীর ত্রুটি হয়েছে, বাদীর ত্রুটি হলে বাদীর মামলা খারিজ হবে, কিন্তু বিবাদীর পক্ষে বা বাদীর বিরুদ্ধে ডিক্রি হবে, এটা কিন্তু একটা কি, এক্সেপশনাল একটা পয়েন্ট। যদি দলিল বাতিলের মামলা হয়, মামলা খারিজ হবে, কিন্তু এটা উল্টো, বিবাদীর পক্ষে ডিক্রি হবে না। কারণ বিবাদী ডিক্রি নিতে হলে তাকে বাদী হয়ে মামলা করে ডিক্রি নিতে হবে, অর্থাৎ আর্জির মাধ্যমে ডিক্রি পাওয়া সম্ভব, এটা হচ্ছে কমন একটা নিয়ম। কিন্তু কখন বাদীর বিরুদ্ধে ডিক্রি চলে যায়, দুই মামলার ক্ষেত্রে সাধারণত আমার জানা মতে আছে, আরো থাকতে পারে, আমি যেটা জানি দুইটা মামলার ক্ষেত্রে। এক, টাকার মামলার ক্ষেত্রে যদি বাদী না থাকে এবং বাদীর থেকে সেট আপে যদি বিবাদী বেশি দাবি করে, অর্থাৎ বাদী মামলা করেছে, বাদী পাবে 5 লাখ টাকা,
কিন্তু বিবাদী বলছে যে 5 লাখ টাকা সে পাবে, এটা ঠিক আছে, কিন্তু আমি তার কাছ থেকে 7 লাখ টাকা পাবো। তার মানে উল্টো মাইনাস করলে আমি আরো 2 লাখ টাকা পাবো। তখন উল্টো সেট আপ করে এই মামলায় বাদীর বিরুদ্ধে মামলা দিয়ে দেবে বিবাদীর পক্ষে। ঠিক আছে, এটা একটা টাকার মামলা বা অর্থ ঋণ এই কেসে, যেখানে সেট অফের বিধান বা সেট অফের যেখানে দাবি করা হচ্ছে এবং সেট অফে বাদীর থেকে বিবাদীর টাকাই বেশি পাওনা, তখন এটা হবে। এটা একটা। এবং আরেকটা খুবই কমন মামলা, সেটা হচ্ছে বাটোয়ারার মামলা। বাটোয়ারার মামলাতে যদি বা পার্টিশন শুট এর ক্ষেত্রে বাদী যদি মামলা থেকে সরেও যায় বা হাজির না থাকে বা প্রত্যাহারও করতে চাই, সেক্ষেত্রেও কিন্তু মামলা কি হতে পারে, বিবাদীর পক্ষে ডিক্রি হতে পারে। দেওয়ান ভাই, কর্ণাপু বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে আসসালামু এটা আলাইকুম। আমার, এটা প্র্যাকটিসে আমার জানা আছে। এর বাইরে আরো আছে কিনা আমি বলতে পারবো না। হ্যাঁ, দেওয়ান ভাই আসসালামু বলেন। আলাইকুম স্যার। বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? হ্যাঁ বলেন, প্রশ্ন করেন, সময় চলে যাচ্ছে। স্যার আপনি যে বললেন 7 লক্ষ টাকা যদি দাবি করি, আমি তো এটা জানি যে এটা কাউন্টার মামলা হয় স্যার। এই কাউন্টার মামলার বিষয়টা কি এখানে আসবে স্যার? কাউন্টার মামলা মানে বাদীর বিরুদ্ধে বিবাদী আরেকটা নতুন মামলা করলো, দ্যাট ইজ কাউন্টার মামলা বা কাউন্টার শুট। কিন্তু টাকার মামলা বা মানি শুটের ক্ষেত্রে যদি সেট অফ দাবি করা হয়, সেট অফটা কি, বাদী টাকার মামলা করছে, উল্টো বিবাদী বলছে আমি তার কাছ থেকে বেশি টাকা পাবো, বা হ্যাঁ বেশি না পাই কম পাই, মানে বিবাদীও দাবি করছে যে হ্যাঁ সে আমার কাছে 10 লাখ পাবে কিন্তু আমি তার কাছে 2 লাখ টাকা পাবো, অথবা সে আমার কাছে 10 লাখ পাবো আমি তাকে তার কাছে 15 লাখ টাকা পাবো। হ্যাঁ এটাকে স্যার, বলা হচ্ছে উল্টো দাবি। পাল্টা দাবি। এটাকে বলে পাল্টা দাবি বা সেট অফ। এটা বাদীর ওই মামলার মধ্যে লিখিত জবাব দিয়ে করা যায়, একটু আগে আমরা দেখেছি অলরেডি। তো স্যার এটা কাউন্টার মামলা বলা যাবে না, এটা সেট অফ না, বলতে হবে, সেট অফ মামলা। সেট অফ বলতে হবে। সেট অফ বলতে, সেট অফ মামলা না, সেট অফ। লিখিত জবাবে সেট অফই বলতে হবে, কারণ লিখিত জবাব দিয়ে ওই একই মামলার মধ্যেই দাবি করা যায়। ও আচ্ছা, আর ঠিক আছে কাউন্টার স্যার। মামলা হলে, কাউন্টার মামলা হলে ডিফারেন্ট অ্যানাদার শুট। ঠিক আছে, ভিন্ন আর একটা মামলা হতে হবে। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, 9 বলা হচ্ছে বাদীর ত্রুটির জন্য তার বিরুদ্ধে যদি ডিক্রি হয় তাহলে নতুন মোকদ্দমা চলবে না। তার বাদী মামলা করলো, বাদী ত্রুটি করলো, বিবাদীর পক্ষে একটা মামলা রায় হয়ে গেল, বাদী ওই বিষয়ে নতুন মামলা করতে পারবে না। নতুন মামলা করলে কি হবে, রেস জুডিকাটা হয়ে যাবে। কারণ একটা মামলা নিষ্পত্তি হয়ে গেছে, নিষ্পত্তি হওয়ার পর ওই একই বিষয়ে একই পক্ষদ্বয়ের মধ্যে আরেকটা মামলা করতে গেলে সেটা কি হবে, দোবারা দোষ বা রেস জুডিকাটা। অলরেডি আমরা সেটা পড়েছি। 9A, সরাসরি খারিজ রদকরণ। এই যে একটু আগে আমরা খারিজ হয়ে যাচ্ছে, বাদীর মামলা খারিজ হয়ে যাচ্ছে, খারিজ হয়ে গেলে বাদীর কি কোনো পথ খোলা নেই? পথ খোলা আছে। সরাসরি খারিজ রদকরণ, বিলম্ব এড়ানো ও বিচার নিষ্পত্তি ত্বরান্বিত কল্পে, অর্থাৎ দ্রুত মামলার এই খারিজটাকে রদ করে আবার মামলা চালু করা, দ্রুত করা যায় কিভাবে? বিলম্ব এড়ানো ও বিচার নিষ্পত্তি ত্বরান্বিত কল্পে 1,000 টাকা খরচা অর্থাৎ কস্ট, বাদীকে 1,000 টাকা কস্ট করা হবে। এই কস্টের টাকা কে পাবে? বিবাদী পাবে। ও এফিডেভিট সহ 30 দিনের মধ্যে আবেদন করতে হবে। কোন 30 দিন? ওই খারিজ আদেশ যেদিন দিল সেই দিন থেকে 30 দিনের মধ্যে আদালতে আবেদন করতে হবে এফিডেভিট সহ, এবং 1,000 টাকা কস্ট জমা দিতে হবে। তাহলে সরাসরি খারিজ রদ হবে। এটা আদালতের জন্য কিন্তু বাধ্যতামূলক। আদালত এটা মানতে বাধ্য, কারণ আইন এটা স্পষ্ট করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই আবেদন যদি 1,000 টাকা দেওয়া হয়, বাদী যদি দেয়, জমা দেয়, এই 1,000 টাকা বিবাদী পাবে। শর্ত হচ্ছে একাধিকবার খারিজ রদ করা যাবে না, এই রদের সুযোগ একবারই নেওয়া যাবে। এবং বিবাদীকে রদের বিষয়ে নোটিশ প্রদান করতে হবে। এখন মামলা যদি রদ হয়ে যায়, সরি মামলা যদি খারিজ হয়ে যায়, তাহলে বিবাদী তো মহা খুশি, বাদীর মামলা শেষ হয়ে গেছে, বিবাদী বাসায় ঘুমাচ্ছে। এখন প্রথমে মামলা হওয়ার সময় যেমন বিবাদীকে নোটিশ বা সমন দিতে হয়েছিল, জানানোর জন্য মামলা হয়েছে আপনার নামে, এখন বিবাদী তো ঘুমিয়ে আছে যে মামলা তো খারিজ হয়ে গেছে, তো বিবাদীকে তো আবার জানাতে হবে যে ওই মামলা আবার নতুন ভাবে কি হয়েছে, চালু হয়েছে, মানে খারিজ রদ হয়েছে, তার মানে নতুন করে মামলাটা, পুরাতন মামলা আবার চালু হয়েছে। তাহলে বিবাদী আবার আসেন আপনি আদালতে, তো তাকে নতুন করে আবার কি দিতে হবে, সমন দিতে হবে। যেটাই সমন সেটাই নোটিশ। 13, বিবাদীর বিরুদ্ধে একতরফা ডিক্রি রদকরণ। এখন একটু আগে আমরা দেখলাম বিবাদী যদি অনুপস্থিত না হয় সমন পেয়ে, তাহলে বিবাদীর বিরুদ্ধে তো একতরফা হয়ে যাবে। এখন বিবাদীকেও তো সুযোগ দিতে হবে ন্যায় বিচারের স্বার্থে। বাদী যদি খারিজ রদ করতে পারে, বিবাদী একতরফা রদ করতে পারবে। একতরফা রদ হলে দোতরফা হবে, তার মানে তাকেও খেলার সুযোগ দিতে হবে, অর্থাৎ কন্টেস্ট করতে দিতে হবে।
বিবাদী কারণ দর্শালে খরচা সহ একতরফা ডিগ্রি রদ হতে পারে, এটা বলা হচ্ছে। তবে শর্ত হচ্ছে একই বিবাদী একাধিকবার একতরফা রদ করতে পারবে না, এটা বলা আছে। এরপরে দেখেন, 9-এর এতে যেমন সরাসরি রদের বিধান আছে, তেমন 13-র এতে সরাসরি একতরফা ডিগ্রি রদেরও বিধান করে দেওয়া হয়েছে। এটাও বিলম্ব এড়ানো এবং বিচার নিষ্পত্তি ত্বরান্বিত, অর্থাৎ দ্রুত যেন বিচার করা যায়। তো এখানে দেখেন একটা মজার বিষয়, 3,000 টাকা খরচা ও এফিডেভিট সহ 30 দিনের মধ্যে আবেদন করতে হবে। বাদীর জন্য 1,000, বিবাদের জন্য 3,000। বুঝতে পারলেন? এটা অন্যায় হলো না বিবাদীর জন্য? কি মনে হয় আপনাদের? দেখেন, বাদীর জন্য 9-এর এতে 1,000 টাকা এবং এফিডেভিট সহ আসতে হবে, আর বিবাদীকে 3,000 টাকা দিতে হবে, 3 গুণ দিতে হবে। এটার কি যুক্তি হতে পারে? যে এটা কি অন্যায় হচ্ছে? দেওয়ান ভাই, বিবাদীর সাথে অন্যায় হয়ে গেল না? স্যার এখন আইনের দৃষ্টিকোণ থেকে যদি বিচার করি তাহলে তো এটা অন্যায়, মানে মানবিক দৃষ্টিকোণ থেকে যদি বিচার করি। আর আচ্ছা, এখন এটার আইনের জটিলতা তো স্যার এত গভীরে জানি না। হ্যাঁ, কিসের জন্য এখন কোর্টে এত টাকা নিচ্ছে। এখন এক ভাই বলছে অন্যায়, কিন্তু এখানে যুক্তিটা দিই। এটার মানে আমি যেটা বুঝি, এটার যুক্তি হচ্ছে বাদী মামলা করার সময় বাদীর একটা খরচ হয় না? হ্যাঁ হ্যাঁ। বাদীর কিন্তু একটা খরচ হয়, এবং হ্যাঁ স্যার। কোর্ট ফি দিতে হয়। মামলার শুরুতে একটা বাদীর খরচ হয়, কোর্ট ফি দিতে হয়, বিবাদী বরাবর সমন দিতে হয়। তো বাদী খরচ করে মামলা করেছে, ঠিক আছে, উকিল ফি দিয়েছে, একটা বিশাল খরচ। একটা সিভিল মামলা করতে গেলে মিনিমাম 10,000 টাকার নিচে হয় না, 300 টাকার কোর্ট ফি হলেও। বিবাদী সংখ্যা বেশি হলে সমনের জন্য অনেক টাকা খরচ হয়, সমন জারি করতে গেলেও খরচ হয়। জারিকারক একজন আছেন, জারিকারক জানেন যে কি কি হিডেন খরচা আছে। তা এত কিছু খরচা করে বাদী সমন জারি করলো, তারপরেও সমন পাওয়ার পরেও কিন্তু কি করছে না, বিবাদী আসলো না। বিবাদী না আসার পর বাদী একা কি কি করলো, সাক্ষী দিল, তার পক্ষে একটা নিরপেক্ষ সাক্ষীও নিয়ে আসলো, নিরপেক্ষ সাক্ষীকেও আবার কিন্তু খরচ টরচ দিতে হয় আসার জন্য। তো বাদীর কিন্তু অনেক খরচ হয়ে গেছে। এখন বিবাদী যদি বাদীর এত খরচ করানোর পরেও যদি না আসে, পরে যদি আবার আসতে চায়, তাহলে তো ঠিক আছে, আছে, কিন্তু বাদীর তো অনেক খরচ হয়ে গেছে আপনার কে নিয়ে আসার জন্য। আপনি তো পরে আসছেন, তো পরে আসার জন্য এবার বাদীকে কিছু ক্ষতিপূরণ দেন। এই কারণে আমরা পড়ছি 13-এ সরাসরি একতরফা ডিগ্রি রদকরণ। বলছিলাম যে বাদীকে খরচা দিতে হবে 1,000 টাকা, আর বিবাদীকে খরচা দিতে হবে 3,000 টাকা। তো যুক্তিটা কি ছিল, যে বাদী যেহেতু মামলা করেছে কোর্ট ফি দিয়ে, তারপরে খরচা দিয়ে সমন জারি করে নিয়েছে, তারপরও বিবাদী আসেনি, একতরফা হয়েছে, তখন সাক্ষী দিয়েছে, রায় হয়ে গেছে, তারপরে সেটা রদ করতে চাচ্ছে, আবার দোতরফা ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছে। রায় হওয়ার আগেও অনেক সময় রায়ের জন্য ডেট থাকলেও এভাবে একতরফাতে আনার জন্য দরখাস্ত দেয়। আমার ক্ষেত্রে এরকম হয়েছিল, আমি রায় পেয়ে যাব একতরফা, কিন্তু বিবাদী হঠাৎ চলে আসছে, একটা হিউজ অ্যামাউন্টের তাকে কি করা হয়, কস্ট করা হয় দরখাস্ত দিয়ে। আচ্ছা, সরাসরি একতরফা ডিগ্রি রদ করলে, আচ্ছা আমি একতরফা ডিগ্রি পেয়েছিলাম না, জাস্ট আদেশের জন্য ছিল, তাই তাকে 1,600 টাকা কস্ট করা হয়েছিল। একাধিকবার একতরফা ডিগ্রি রদ করা যাবে না, একই বক্তব্য। আর যেহেতু ডিগ্রি একতরফা হয়ে গেছে, তার মানে বাদী তো খুশিতে বাসায় ঘুমাচ্ছে, বাদী জানে না যে তার একতরফা ডিগ্রি রদ হয়ে যাচ্ছে। তো যেহেতু রদ করলো কে, বিবাদী, তাই বাদী যেহেতু জানে না, তাই বাদীকে অবগত করার জন্য বাদীকে একতরফা ডিগ্রি রদের নোটিশ প্রদান করতে হবে। তাহলে বুঝতে পারলেন বিষয়টা, কেন বাদীকে নোটিশ প্রদান করতে হবে, বেলাল ভাই? জি স্যার, জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। যেহেতু তার একতরফা ডিগ্রি রদ হয়ে গেছে, সে তো জানে না, সে বাসায় ঘুমিয়ে আছে, আনন্দে আছে। তো বিবাদী এবার নোটিশ দিবে তাকে, বিবাদীর টাকা এবার নোটিশ জারি করতে হবে। জি স্যার। 15, খারিজ রদ বা একতরফা ডিক্রি রদ যেটাই হোক না কেন, পূর্ব অবস্থা হতে মোকদ্দমাটির কার্যক্রম চালু হবে। অর্থাৎ রদের আগে যে অবস্থায় যে স্টেপে ছিল মামলা, সেই স্টেপ থেকে আবার মামলাটা চালু হয়ে অগ্রসর হবে। বিধি 11, আবিষ্কার ও পরিদর্শন। প্রশ্নাবলী দ্বারা আবিষ্কার, বিচার্য বিষয় স্থির বা ঠিক করার, বিচার্য বিষয় স্থির বা ইস্যু গঠনের 10 দিনের মধ্যে প্রশ্নমালা দিতে হবে। এই 10 দিন কথাটা মনে রাখবেন, এই 10 দিন সংখ্যাটা আসে পরীক্ষায়। 11, নির্দিষ্ট প্রশ্নমালা দাখিলের জন্য দরখাস্তের 14 দিনের মধ্যে আদালত সিদ্ধান্ত নেবে। অর্থাৎ বিচার্য বিষয়ের 10 দিনের মধ্যে প্রশ্নমালা দিতে হবে, কেউ যদি দিতে চায়। আর প্রশ্নমালা দিলে আদালত কি করবেন,
আরো 14 দিনের মধ্যে সিদ্ধান্ত নেবেন। 7-এ বলা হচ্ছে প্রশ্নমালা রদ ও কর্তন। যে প্রশ্নমালা দেওয়া হলো সেই প্রশ্নমালার মধ্যে যদি অযৌক্তিক, বিরক্তিকর এই ধরনের কোনো বিষয় থাকে, এই অজুহাতে আদালত সেই প্রশ্নমালাটা রদ করে দিতে পারেন, মানে বাতিল করে দিতে পারেন। দীর্ঘ, শব্দবহুল, যাতনাদায়ক, অপ্রয়োজনীয় অজুহাতে, অর্থাৎ এমন বড় প্রশ্নমালা দিয়েছে আদালত পড়তে পড়তে বিরক্ত হয়ে যাচ্ছে, তখন এই প্রশ্নমালাটা কেটে ছোট করে দিতে পারেন। প্রশ্নমালা রদ বা কর্তন যাই করা হোক না কেন, এর আবেদন করা হলে প্রশ্নমালা জারির 7 দিনের মধ্যে দরখাস্ত দাখিল করতে হবে। দাখিল বানানটা ঠিক করে নেবেন। অর্থাৎ প্রশ্নমালা রদ বা কর্তন যদি করতে চায় অপর পক্ষ, বাদী প্রশ্নমালা দিল, বিবাদী মানে আপত্তি দিবে দরখাস্ত দিয়ে, আর বিবাদী প্রশ্নমালা দিলে বাদী দরখাস্ত দিয়ে আপত্তি দিবে, যেটা রদ করা হোক বা কর্তন করা হোক সেটা তো খুবই বিরক্তিকর বা অনেক বড়। তখন আদালত 7 দিনের মধ্যে যদি এই মানে প্রশ্নমালা রদ বা কর্তনের দরখাস্ত দেওয়া হয়, আদালত সেটা করবেন। 8, উত্তরযুক্ত শপথনামা বা এফিডেভিট দাখিল, 10 দিনের মধ্যে এফিডেভিট দাখিলের সুযোগ আছে। 14, দলিল সমূহ দাখিল, কার্যধারার যে কোনো পর্যায়ে শপথ মূলে দলিল দাখিল করা যাবে। ফাইলিং এর সময় যদি দলিল দাখিল করা না হয় বা লিখিত জবাব দাখিলের সময় বিবাদী যদি কোনো দলিল না দেয়, তাহলে যে কোনো সময় দলিল দাখিল করতে পারবে। 21-এ বলা হচ্ছে আদেশ অমান্যকরণ, প্রশ্নমালার উত্তর বা দলিল উদ্ঘাটন বা পরিদর্শনের যে কোনো বিষয় হোক না কেন, যদি বাদী আদালতের কোনো আদেশ অমান্য করে, তাহলে পরিচালনার অভাবে মোকদ্দমা খারিজের জন্য দায়ী হবে। অর্থাৎ বাদীকে শাস্তি দেওয়ার বড় মাধ্যম কি? বাদীর মোকদ্দমা খারিজ করে দেওয়া। আর খারিজ করে দিন। বিবাদী যদি কোনো আদেশ অমান্য করে, তাহলে বিবাদীকে শাস্তি দেওয়ার জন্য জবাব কর্তনের জন্য দায়ী হবে। তাহলে বিবাদীর জবাব কর্তন করে দিতে পারে। বিবাদীর জবাব যদি পুরোটাই কর্তন হয়, তাহলে মামলাটা আবার একতরফাতে চলে যেতে পারে। এরপর আমরা পড়বো আদেশ 12। আদেশ 12-তে বলা হচ্ছে স্বীকৃতি বিষয়ে, অর্থাৎ অ্যাডমিশন বিষয়ে বলা হচ্ছে। 6, বিধি 6, একটা মাত্র বিধি পড়বো 12 থেকে। স্বীকারোক্তির ওপর রায়, জাজমেন্ট অন অ্যাডমিশন। প্রশ্ন আসে, জাজমেন্ট অন অ্যাডমিশন কোথায় আছে? অর্ডার 12, রুল 6। যতদূর বিবাদী হুম। কর্তৃক বাদীর দাবি স্বীকার করা হয়েছে ইস্যু গঠন ব্যতীত, ততদূর পর্যন্ত রায় প্রদান করা যাবে। অর্থাৎ যদি কোনো কিছু স্বীকার করে নাই, বাদী স্বীকার করে নিলে ইস্যু গঠনেরও দরকার নাই, তারপরে সাক্ষী নেওয়ারও দরকার নেই, ডিরেক্ট এই স্বীকারোক্তির রায় উপরে ভিত্তি করে রায় দিয়ে দিবে, রায় প্রদান যেটাকে করে বলা দেবে। হচ্ছে জাজমেন্ট অন অ্যাডমিশন। জি স্যার। আর যতটুকু স্বীকার করবে ততটুকু পর্যন্ত দিবে, যদি উভয় পক্ষ মেনে নেয়। এটাকে অনেক সময় কি সোলে ডিক্রি হয়ে যায়, কারণ এটা অনেক সময় যদি স্বীকার করে নেয়, আপসনামা। স্বীকার জি করে স্যার। নিলে কিন্তু আদালতের উপর আমরা ছেড়ে না দিয়ে বাদী বিবাদ উভয় মিলে একটা সোলেনামা দিয়ে দিই। যেমন জি স্যার। কিছুদিন আগে একটা মামলা এসি ল্যান্ডে হিয়ারিং এ করতে গেলাম। তো আমার মক্কেল একদিনের হিয়ারিং এ জিতে গেল, এবং এই একই বিষয়ে সিভিল কোর্টে মামলা আছে। তো আমার মক্কেল ফোন দিয়েছে যে, স্যার, আমার ভাই বিবাদী, তো ওই ভাইগুলো আমার সাথে আপোস করতে চাচ্ছে, তো কি করবো, আমি মামলাকে প্রত্যাহার করে নিব? আমি বললাম, খবরদার, মামলা প্রত্যাহার করা যাবে না। প্রয়োজনে তারা যদি স্বীকার করে নেয়, তারা স্বীকারোক্তিমূলক একটা কি দিক, জবাব দিক। ওই স্বীকারোক্তির ওপরে একটা রায় চলে আসবে, তাহলে আপনি মামলায় জিতে যাবেন, ভবিষ্যতে এই বিষয়ে আর মামলা করতে পারবে না। আর যদি মামলা জি তুলে স্যার। নেন, তাহলে তো আবার তারা ভবিষ্যতে মামলা করতে পারে। এখন সম্পর্ক ভালো হচ্ছে, পরে সম্পর্ক আবার খারাপ হয়ে যেতে পারে। বা আপনার ভাতিজিরা করতে পারে আপনার ভাই মারা যাওয়ার পরে। আপনি মারা গেলেন, আপনার ভাই মারা গেলেন, তাহলে আপনার সন্তানেরা কিন্তু আবার ঝামেলায় জড়িয়ে যেতে পারে। তো এটা একটা কি হোক, জাজমেন্ট হোক, একটা ডিক্রি হোক, হয় সে স্বীকার করে নিক অথবা একটা সলেনামা করে দিক উভয় পক্ষ, তাহলে এইটা একেবারে চিরতরে নিঃশেষ হয়ে যাবে, নিষ্পত্তি হয়ে যাবে। আর নিষ্পত্তি হয়ে যাবে। আদেশ 13, দলিল দাখিল, আটক ও ফেরত। একটা দলিল যদি দাখিল করা হয়, আদালত চাইলে সেটা আটক রাখতে পারে অথবা ফেরতও দিয়ে দিতে পারে। আমরা সাধারণত সিভিল মামলা মূল দলিল বা সার্টিফাইড দলিল দাখিলের মাধ্যমে ফাইলিং করি। ফাইলিং শেষে মামলা নিষ্পত্তি হয়ে যাওয়ার পরে আমরা দরখাস্ত দিয়ে দিই যে এটা এত তারিখে নিষ্পত্তি হয়ে গেছে, এখন বাদী পক্ষের ফিরস্তিযোগে দাখিলীয় কাগজপত্র ফেরতের আবেদন করছি। তখন আদালত ফেরত দেয়, কিন্তু ফটোকপি দাখিল করতে হয়। আচ্ছা, মামলা চলাকালীনও কিন্তু নেওয়া যায়। শর্ত হচ্ছে ফটোকপি দাখিল করতে হবে, এবং মামলা যখন সাক্ষী প্রদান করা হবে ওই সময় আবার ফিরস্তিযোগে নতুন করে আবার দাখিল করতে হবে। কোনো কারণে মামলা চলাকালীন কোনো কাগজ তো দরকার হতেই পারে।
তো 3-এ বলা হচ্ছে যে কোনো পর্যায়ে আদালত কারণ লিপিবদ্ধ পূর্বক অপ্রাসঙ্গিক বা অগ্রহণযোগ্য দলিল অগ্রাহ্য করতে পারে, মানে নিবেই না, দলিল দিচ্ছে নিব না, এটা দরকার নাই। জি জি 8, নির্দিষ্ট সময়ের জন্য আদালত শর্ত সাপেক্ষে দলিল আটক বা ইমপাউন্ড, দলিল আটকের ইংরেজি হচ্ছে ইমপাউন্ড করতে পারে। তাহলে দলিল ইমপাউন্ডের বিধান কোথায় আছে? আদেশ 13 বিধি 8। 8-এ। হ্যাঁ, আটকে রাখবে। কেন আটকে রাখবে? এটা ছেড়ে দিলে এই দলিল ব্যবহার করে নতুন আরেকটা মামলা করে ফেলতে পারে বাদী বা বিবাদী, তাই এটা আটক রাখবে। 9, ডিক্রি বলে সম্পূর্ণ বাতিল বা অকার্যকর দলিল ছাড়া সকল স্বীকৃত দলিল আদালত সংশ্লিষ্ট পক্ষকে ফেরত প্রদান করবে। আর যদি বাতিল হওয়া দলিল হয়, সে বাতিল দলিল আদালত কি করবে? আটক রাখবে এবং ভবিষ্যতে পুড়িয়ে ধ্বংস করে দিবে। কারণ সে দলিল তো বাতিলই হয়ে গেছে, অকার্যকর হয়ে গেছে, বিলুপ্ত। যদি দলিল বিলুপ্ত বা বাতিলের মামলা হয়, তাহলে ওই দলিলটা আদালত রেখে দিবে এবং পুড়িয়ে ফেলবে, মানে নথি ধ্বংস করে ফেলার সময়। কারণ এটা ফেরত দিলে এটা নিয়ে তো আবার ঝামেলা হবে। বুঝতে পারেননি? জি স্যার। অনেক সময় চেকের মামলায় দেখবেন, যদি মামলা নিষ্পত্তি হয়ে যায়, চেক কিন্তু ছিঁড়ে ফেলে। যদি মামলা প্রত্যাহার করে, আপোষ হয়ে যায়, আদালতের সামনে ছিঁড়ে ছিঁড়ে ফেলে বাদী বিবাদীর অনুমতি নিয়ে। আসামি এবং বাদীর অনুমতি নিয়ে ছিঁড়ে ফেলে। তো এটা হচ্ছে এরকম, যেটা আর দরকার নেই সেটা ফেরত দিবে না। ফেরত দিলে যদি চেক ফেরত দেয়, তো সেটা নিয়ে তো আবার মামলা করতে পারে, তাই না? জি জি বিধি, আচ্ছা, আদেশ 14-তে বিচার্য বিষয় স্থিতকরণ। আমরা কিন্তু ওই চার্টের কথা যদি মনে করে দিই, মামলা ফাইলিং, বিবাদী হাজির হলো, লিখিত জবাব দিল, এডিআর ব্যর্থ হলো, এডিআর ব্যর্থ হলে কি করতে হয়? বিচার্য বিষয় স্থির করতে হয়, মানে ইস্যু গঠন করতে হয়। তাহলে ইস্যু গঠন পর্যায়ে আমরা চলে আসলাম। কততে আছে? আদেশ 14-তে আছে। আমার চার্টের মধ্যে ব্র্যাকেটে কিন্তু ধাপ এবং আদেশ উল্লেখ করেছিলাম। এই সে আদেশ 14, ইস্যু গঠন। ইস্যু গঠন বা বিচার্য বিষয় প্রণয়ন। ক্রিমিনাল মামলার ক্ষেত্রে ইস্যু গঠন না করে চার্জ গঠন করা হয়, আর সিভিল মামলার ক্ষেত্রে ইস্যু গঠন করা হয়। ইস্যু গঠনের অপর নামই হচ্ছে বিচার্য বিষয় প্রণয়ন। ক্রিমিনাল মামলায় চার্জ গঠনকে বাংলায় বলে হচ্ছে অভিযোগ প্রণয়ন বা অভিযোগ গঠন। এটা অভিযোগ গঠন সাধারণত হচ্ছে। 2 প্রকার হয়ে থাকে। একটা ফ্যাকচুয়াল বা বিষয় বা ঘটনা সংক্রান্ত, এবং আরেকটা আইন সংক্রান্ত, অর্থাৎ লিগ্যাল পয়েন্টে। তা লিগ্যাল পয়েন্টে বা ফ্যাকচুয়াল পয়েন্টে, 2 পয়েন্টে ইস্যু গঠন করা হয়। প্রথম শুনানি বা লিখিত জবাব পেশের 15 দিনের মধ্যে বিবাদী আত্মপক্ষ সমর্থন না করলে বিচার্য বিষয় প্রণয়ন করবে না। অর্থাৎ যদি বিবাদী আত্মপক্ষ সমর্থন না করে, অর্থাৎ লিখিত জবাব না দেয়, বা লিখিত জবাব দিল, সে লিখিত জবাবে নিজে সবকিছু স্বীকার করে নিল, তো নিজে সবকিছু স্বীকার করে নিলে তো আর বিচার্য বিষয় গঠন করার দরকার নেই। বিচার্য বিষয় কেন গঠন করতে হয়? কিসের উপরে সাক্ষ্য গ্রহণ করা হবে, তার উপরে কয়েকটা প্রশ্ন রেডি করে আদালত, যে এই এই পয়েন্টগুলোতে মামলার বিচার্য বিষয় তৈরি করা হলো, এবং এই পয়েন্ট উপরে সাক্ষ্য নেওয়া হবে, জবানবন্দি, জেরা, এগুলো হবে, এবং তার উপরে আদালত রায় দিবেন। তো স্বীকার করে যদি নেয়, আত্মপক্ষ সমর্থন না করে, বিবাদী আত্মপক্ষ সমর্থন করার অর্থ কি? বিবাদী বলবে আমি সঠিক, বাদী ভুল, এটা হচ্ছে আত্মপক্ষ সমর্থন। আইন ও 2-এ বলা হচ্ছে, 14-2, আইন ও ঘটনা সংক্রান্ত বিচার্য বিষয়। প্রথমে ঘটনা সংক্রান্ত বিচার্য বিষয় নির্ণয় করতে হবে, মানে ঘটনা কি ঘটেছে মামলায় সেটা আগে, এবং আইন পরে। মানে ঘটনার গুরুত্ব বেশি, আইনের গুরুত্ব পরে। বিধি 3, যে সকল বিষয় হতে বিচার্য বিষয় প্রণয়ন করা যায়। তো বিচার্য বিষয় প্রণয়নের ক্ষেত্রে আদালত কি কি বিষয় লক্ষ্য করেন? ক, পক্ষ বা প্রতিনিধি বা উকিল কর্তৃক শপথমূলে উপস্থাপিত অভিযোগ সমূহ, অর্থাৎ বাদী কি কি দাবি করছে সেটা। লিডিং বা প্রশ্নমালার উত্তরে রচিত অভিযোগ সমূহ, অর্থাৎ বিবাদী যেগুলো দিয়েছে সেগুলো। কোন পক্ষ কর্তৃক দাখিলকৃত দলিল পত্রের বিষয়বস্তু হতে বিচার্য বিষয় প্রণয়ন করা যায়। দলিল, বাদী কি কি দিল, বিবাদী কি কি দিল, দলিল থেকেও বিচার্য বিষয়ে 2-1 পয়েন্ট আসতে পারে। 4, 14-র বিধি 4-এ বলা হচ্ছে ন্যূনতম 15 দিনের জন্য বিচার্য বিষয় প্রণয়ন স্থগিত রেখে বিচার্য বিষয় গঠনের পূর্বে আদালত সাক্ষী বা দলিল পরীক্ষা করতে পারে। যদি আদালতের কাছে মনে হয় এটা সাধারণ বিধানে, এটা এক্সেপশন, যে বিচার্য বিষয় গঠনের পূর্বে আদালত আরো স্পষ্ট হওয়ার জন্য কি করতে পারে, কিছু সাক্ষী নিতে পারে এবং দলিল পরীক্ষা করতে পারে, যে মামলার আসলে বিচার্য বিষয় গঠন প্রয়োজন আছে কিনা। 5, বিচার্য বিষয়
সংগঠন, বিচার্য বিষয় সংশোধন ও কর্তনের ক্ষমতা। বিচার্য বিষয় গঠন করেছে আদালত, পরে বুঝতে পারলো না না এখানে কিছুটা ভুল ত্রুটি আছে, সেটা সংশোধন করা যেতে পারে, বা দু একটা পয়েন্ট বেশি আসছে সেটা কেটে দেওয়া যেতে পারে। তাহলে আদালত ডিক্রি প্রদানের পূর্বে যে কোনো সময় ডিক্রি প্রদান করে দিলে আর বিচার্য বিষয় সংশোধনের সুযোগ নাই। হ্যাঁ, সংশোধন করতে পারবে কোন আদালত? আপিল আদালত বা রিভিশন আদালত। যে কোনো সময় বিচার্য বিষয় সংশোধন বা অতিরিক্ত বিচার্য বিষয় গঠন, অথবা আদালত ডিক্রি প্রদানের পূর্বে ভ্রান্তভাবে গঠিত বিচার্য বিষয় কর্তন করতে পারবেন। তাহলে একবার বিচার্য বিষয় গঠন হলে সেটা যার সংশোধন করা যাবে না তা নয়, সংশোধনও আদালত করতে পারে। 8, বিচার্য বিষয় গঠন বা স্থিরের 120 দিনের মধ্যে চূড়ান্ত শুনানির তারিখ নির্ধারণ ও স্থির করতে হবে। অর্থাৎ বিচার্য বিষয় গঠনের পর চূড়ান্ত শুনানির তারিখ, অর্থাৎ পিএইচ এর জন্য 120 দিন মাঝখানে গ্যাপ দেওয়া যাবে, কিন্তু বাস্তবে 120 দিন কেন, বছরের পর বছরও মামলা কিন্তু আটকে থাকে। কেন? কারণ মামলার জট অনেক আছে, আদালতের থেকে মামলার সংখ্যা বেশি, বিচারকের সংখ্যা কম। এই কারণে সম্ভব হলেও ওই 120 দিনের মধ্যে দেওয়া যায় না, মানে ইচ্ছা থাকলেও দিতে পারে না আদালত। আদেশ 16, সাক্ষীর প্রতি সমন বা সাক্ষীর হাজির। একে বলা হচ্ছে সাক্ষ্য প্রদান বা দলিল পেশের জন্য সাক্ষীর প্রতি যে কোনো সময় সমন প্রদান করা যাবে। সাক্ষী যদি নিজে থেকে হাজির হতে না চায়, বা এমন সাক্ষী যেটা বাদী বা বিবাদীর নিজের কেউ না বা কোনো প্রতিবেশীও না, বা কোনো প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা বা কর্মচারীকে সাক্ষী হিসেবে মামলায় নিয়ে আসা দরকার, সেই ক্ষেত্রে সাক্ষীর জন্য সমন দিতে হবে, আলাদাভাবে প্রসেস ফি দিয়ে সাক্ষীকে ডেকে নিয়ে আসতে হবে। তখন আদালত তলব করবে সমন জারির আবেদনের সাথে সাক্ষীর খরচা জমা। কোনো ব্যক্তিকে যদি কর্মকর্তা বা কর্মচারীকে নিয়ে আসা হয়, যেমন কোনো মামলায় কোনো এক্সপার্ট ওপিনিয়নের যদি দরকার হয়, এক্সপার্টকে নিয়ে আসা হলে সাক্ষীর আসা যাওয়ার একদিনের খরচও কিন্তু দিয়ে দিতে হবে, যাতায়াত খরচ, যেটাকে টিএডিএ বলা হয়। বিশেষজ্ঞ হলে সঙ্গত অতিরিক্ত পারিশ্রমিক কিন্তু পাবে। সাধারণ ব্যক্তি হলে টিএডিএ মানে যাতায়াত খরচ, খাওয়া দাওয়া খরচ পাবে একদিনের। আর যদি বিশেষজ্ঞ হয় তাকে একটা পারিশ্রমিকও দিয়ে দিতে হবে। আপনার বাদীর জন্য বা বিবাদীর যার স্বার্থে তিনি সাক্ষী দিতে আসছেন তিনি এই খরচটা বহন করবেন। 6, ব্যক্তিগতভাবে বা অন্যভাবে দলিল পেশ করার জন্য, দলিল দাখিলের জন্য সমন প্রদান করা যাবে। জাস্ট একটা দলিল দাখিল করবে তার জন্য সমন প্রদান করা যাবে। মনে করেন বাদী বলল, ভাই আপনার কাছে দলিলটা আছে, এটা আদালতে দেন। সে বলল আমি দিতে পারবো না, আদালত যদি আমাকে দিতে বলে দিব, তখন আদালত তাকে তলব করবে, বাদী আবেদন করবে যে এই ব্যক্তির কাছে দলিল আছে, তাকে সমন দিয়ে ডাকা হোক, দলিল দিতে তলব করা হোক। তখন সমন যাবে, আসবে, এই খরচও কিন্তু বাদী বহন করবে। আর দলিল যদি বিবাদী চাই তাহলে বিবাদী বহন করবে, অর্থাৎ যার স্বার্থে আসবে তারকেই সেই খরচ বহন করতে হবে। 12, সমন পেয়েও কোনো ব্যক্তি, সেটা সাক্ষী হতে পারে বা এই দলিল দাখিলের জন্য কেউ আসতে পারে, হাজির হতে ব্যর্থ হলে, মানে সমন পেয়েছে কিন্তু আসলো না, তখন আদালত কি করবে? তাকে সাজা দিবে। আদালতের কথা অমান্য করছে, তাহলে আদালত কি সাজা দিবে? আদালত 500 টাকা জরিমানা আরোপ অবশ্যই। করতে পারে। জি জি, অবশ্যই অবশ্যই। 500 টাকা বৃদ্ধি করা দরকার ছিল ওই অ্যামেন্ডমেন্টে। এখন তো 500 টাকা কোনো ব্যাপারই না মানুষের কাছে। আজকের ব্যাপার। সর্বশেষ আদেশ, স্যার আপনি আদেশ টাকা 17। ইনকাম বেশি করাতে তো আপনি বলতেছেন। না, আসলে বর্তমান যুগে 500 টাকা কিছুই না। জি স্যার। 500 টাকা দিয়ে কিছুই হয় না এখনকার বর্তমান যুগে। জি একজন স্যার, জি রিক্সা স্যার। চালক, একজন রিক্সা চালক রাজশাহী শহরেও রিক্সা চালালেও 1000 টাকার বেশি ইনকাম করতে পারে দিন। জি জি। আদেশ 17, মুলতবি বা অ্যাডজর্নমেন্ট। দেখবেন নাটক সিনেমায় দ্য কোর্ট ইজ অ্যাডজর্ন এরকম একটা শব্দ পাই, জি তার মানে উঠে চলে গেল বলার সাথে সাথে, মানে মামলা জি। মুলতবি। এখানে নাটক সিনেমায় আমরা একটা মামলারই শুনানি দেখি, কিন্তু বাস্তবে যখন দেখবেন যে ভাই একটা দিনে একটা কোর্টে 50-60টা মামলার শুনানি হয়ে যাচ্ছে, এতগুলো মামলা থাকে। তো প্রতিটা মামলারই কিন্তু একজন থাকে। তো আদালত নিজে থেকে একজন করতে পারে, অথবা বাদী পক্ষ বা বিবাদী পক্ষ নিজ থেকে যদি দরখাস্ত দেয়, আমরা এটাকে টাইম পিটিশন বলি, মানে সময়ের দরখাস্ত বলি। সময়ের দরখাস্ত দিলে ওই দিন আর শুনানি হবে, আর আদালত কি করবেন? অ্যাডজন করবেন। তাহলে যেটাই অ্যাডজন সেটাই মুলতবি, সেটাই টাইম পিটিশন, সেটাই সময়ের দরখাস্ত বা সময় পাওয়া, পরবর্তী ধার্য তারিখ পর্যন্ত সময় দিয়ে দেওয়া হলো।
তার মানে কটিদ ওই মামলার জন্য একজন হয়ে গেল। আদেশ 17-র বিধি 1। আদেশ 17-র বিধি 1 আমরা প্রথমে পড়ছি। বিধি 1-এ বলা হচ্ছে চূড়ান্ত শুনানি অর্থাৎ প্রিএম্পটরি হিয়ারিং এর পূর্বে অর্থাৎ পিএইচ এর পূর্বে আমরা ধাপগুলোতে আমরা দেখেছি পিএইচ এর পূর্বে কি থাকে, এসডি থাকে, তার আগে ইস্যু গঠন থাকে, তার আগে 30 ধারা তদবির থাকে, তার আগে কি থাকে, এডিআর থাকে, এডিআর এর আগে থাকে কি না, এডিআর এর পরে হচ্ছে ইস্যু গঠন থাকে, এডিআর থাকে, তার আগে আপনারা যে ধাপগুলো আমি দেখিয়েছি 20টি ধাপ আছে মামলা ফাইলিং থেকে শুরু করে। তো এর মধ্যে পিএইচ একটা ধাপ। তো পিএইচ এর পূর্বে যে যতগুলো ধাপ আছে এই পর্যায়ে যদি কারো টাইম পিরিশন দরকার হয়, সময় দরকার হয়, তাহলে কি করবে? প্রত্যেক পক্ষের আবেদন ক্রমে খরচা ছাড়া অর্থাৎ বাদীও খরচা ছাড়া বিবাদীয় খরচা ছাড়া 4টি করে মুলতবি পড়বে। এখানে মুলতবি পাবে, এখানে স্টার দেওয়া আছে। এই সংখ্যাটা আগে 6টি করে ছিল, এখন কমিয়ে 4টি করে দেওয়া হয়েছে। তাহলে বাদীও 4টি পাবে, বিবাদীও 4টি পাবে, এবং যদি খরচা দেয় খরচা ছাড়ে 4টি 4টি 8টি পাবে, মানে বাদী 4টি বিবাদী 4টি। আর যদি খরচা দেয় তাহলে 200 থেকে 1000 টাকা খরচা সহ 3টি মুলতবি পাবে। বাদীও 3টি পাবে, বিবাদীও 3টি পাবে, কিন্তু এখানে 200 থেকে 1000 টাকা খরচা আদালত দিতে পারে। কি কারণে টাইম নিচ্ছে সেই টাইমটার উপর ভিত্তি করে আদালত খরচা কম বেশি করতে পারে। খরচা ছাড়া বাদী 4টি আবার বিবাদী 4টি, আর খরচা সহ বাদী 3টি আবার বিবাদীও 3টি। তাহলে এখানে খরচা ছাড়া আমরা দেখতে পাচ্ছি 4টি 4টি করে এবং 3টি 3টি করে। আগে কিন্তু ছিল 6টি আর 3টি, এখন 4টি হয়ে গেছে, 6টি কেটে 4টি করা হয়েছে। আগের নোটে কিন্তু 6টি ছিল। এরপরে আমরা যদি বলি যে চূড়ান্ত শুনানি বা প্রিএম্পটরি হিয়ারিং এর পর্যায়ে অর্থাৎ মামলা এবার পিএইচ এ চলে আসছে, তাহলে পিএইচ পর্যায়ে যদি কেউ কি করে মামলার টাইম পিটিশন বা মুলতবি চায়, তাহলে প্রত্যেক পক্ষের আবেদন ক্রমে খরচা ছাড়া মুলতবি পাবে না, মানে একটাও তাকে দেওয়া হবে না। পিএইচ পর্যায়ে এসে আর কোনো টাইম দেওয়া হবে না। পিএইচ পর্যায়ে এসে টাইম পিটিশন যদি কেউ দেয়, আদালত যদি সন্তুষ্ট হন, সেই ক্ষেত্রে খরচা সহ অবশ্যই কস্ট দিতে হবে। 200 থেকে 1000 টাকা খরচা সহ 3টি মুলতবি পাবে। তাহলে আমরা বাম পাশে খরচা সহ 3টি দেখলাম, ডান পাশেও খরচা ছাড়া 3টি, খরচা সহ 3টি। বাম পাশে আমরা দেখলাম 4টি খরচা ছাড়া, কিন্তু ডান পাশে খরচা ছাড়া একটিও দিবে না। মানে এবার টাইম পিটিশন দিলে কি দিতে হবে? টাকা কথা দিতেই হবে। দিতে হবে। তাহলে খরচা ছাড়া বাদী পাবে 0টি, আবার বিবাদী পাবে 0টি, তার মানে একটি মুলতবি পাবে না। আর খরচা হুম, সহ বাদী 3টি, বিবাদীও 3টি। তাহলে দুইটা কিন্তু আমি বামে ডানে করে আপনাদের সুবিধা করে দিয়েছি, এটা মাথায় রাখবেন। এখান থেকে প্রতিবার প্রশ্ন আসে, এবং 2025 সালে জাস্ট এই 17 আদেশের 1 বিধি থেকে 2টি প্রশ্ন এসেছে জাস্ট এখান থেকে। খুবই ইম্পর্টেন্ট। স্যার এরপরে এখানে চলে আপনি যাই। ওই আদেশ 17 মুলতবি এখানে আবার এই ডান পাশ বাম পাশের মধ্যে প্রশ্নই ভুলে গেলেন। নির্ধারিত সময়ের মধ্যে অপর পক্ষকে খরচা দিতে ব্যর্থতায় এখন আদালত বলে ঠিক আছে খরচা দেন, কিন্তু পরবর্তী ধার্য তারিখের মধ্যে খরচা দিয়ে দিতে হয় বা ইনস্ট্যান্ট সেদিনই দিতে হয়। আদালত যদি আবার বলে দেয় যে এই তারিখের মধ্যে দিবেন, এখানে নির্ধারিত সময় বলতে পরবর্তী ধার্য তারিখের মধ্যে দিতে হয়। যেমন একটি মামলায় আমি অলরেডি ওই যে 1600 টাকার কথা বললাম খরচা পেয়েছে, ওই টাকা এখনো আমি তুলিনি। তো এই টাকা যদি তারা পরবর্তী ধার্য তারিখের মধ্যে না দেয়, তাহলে কিন্তু ওই তাদের টাইম পিরিয়ড নামঞ্জুর হয়ে যাবে এবং আমার পক্ষে একতরফা রায় চলে আসবে। নির্ধারিত সময়ের মধ্যে অপর পক্ষকে খরচা দিতে ব্যর্থতায় বাদী ব্যর্থ হলে মোকদ্দমা খারিজ হয়ে যাবে, আর বিবাদী ব্যর্থ হলে একতরফা হবে। দেখেন, বাদী যেখানে ব্যর্থ হচ্ছে, বাদীকে সাজা দেওয়ার মোক্ষম পদ্ধতি কি? মামলা খারিজ। আর মামলা বাতিল করা। বিবাদীকে বিবাদীকে সাজা দেওয়া মানে একতরফা করে দেওয়া, তাহলে বিবাদীর টেনশন শুরু হবে। এটা সবসময় মনে রাখবেন যে জি মামলা খারিজ হলে বাদীর ক্ষতি হয়, তাহলে বাদীকে সাজা দিতে হলে মোকদ্দমা বা মামলা খারিজ করতে হবে, আর বিবাদীকে সাজা দিতে হলে একতরফা করতে হবে। তাহলে বাদী টাকা দিল না, মনে করেন 1000 টাকা কস্টে টাইম পিটিশন মঞ্জুর হলো বাদীর, বাদী টাকা না দিলে বাদীর মামলা খারিজ। আর বিবাদী যদি টাকা না দেয়, বিবাদীর মামলা থেকে আউট হয়ে গেল, মানে মামলা এবার একতরফা বাদীর পক্ষে চলে আসলো। ঠিক আছে? জি স্যার। উভয় পক্ষ খরচা সহ আবেদন করলে, মনে করেন এমন একটা ধার্য তারিখ যে ধার্য তারিখে বাদীও আবেদন করেছে খরচা দিতে রাজি আছে, বিবাদীও আবেদন করেছে খরচা দিতে রাজি আছে, তাহলে বাদী এর আগে যেমন শুধু যদি বাদী আবেদন করতো বাদীর টাকাটা বিবাদী পেত,
আর বিবাদী আবেদন করলে বিবাদী টাকাটা বাদী পেত। এবার যদি উভয় পক্ষ যদি আবেদন করে, টাকাটা কোথায় যাবে? টাকাটা তো যাবে হচ্ছে রাষ্ট্রের রাজস্ব রাষ্ট্রীয় খাতে, রাজস্বের মানে খাতে। সরকারি কোষাগারে চলে যাবে। এটা একটা রাষ্ট্রের রেভিনিউ হিসেবে জেনারেট হবে। এই পয়েন্টটা কিন্তু প্রশ্ন আসে, এই কারণে বোল্ড করা আছে। মুলতুবির জন্য খরচা দিতে ব্যর্থতায় মোকদ্দমা যদি খারিজ হয় অথবা একতরফা নিষ্পত্তি হয়, একটু আগে যেটা আমরা দেখলাম যে টাকা দিল না, তাহলে মোকদ্দমা খারিজ হয়ে যেতে পারে অথবা একতরফা নিষ্পত্তি হতে পারে, যে কোনো একটা হবে। হলে পুনর্বহাল বা পুনর্জীবিতকরণ করা যাবে। এই যে 17 ধারে কেউ দরখাস্ত করলো, দরখাস্ত করে বাদীর মামলা কি টাইম দেওয়া হলো কিন্তু টাকা দিল না, খারিজ হয়ে গেল। এখন বাদী বললো, ইওর অনার, মামলা তো আমি টাকা দিতে পারিনি সময় মতন, এই মামলাটা আবার কি করেন, পুনর্বহাল করেন, পুনরুজ্জীবিত করেন। যেমন এর আগে আমরা দেখলাম 1,000 টাকা দিয়ে কি করা যাচ্ছে, উদ্ধার করা যাচ্ছে। এবার কিন্তু 2,000 টাকা লাগবে। 2,000 টাকা খরচা সহ 30 দিনের মধ্যে আবেদন করতে হবে, তাহলে এটা উদ্ধার করতে পারবে। আর বিবাদী যদি একতরফা হয়, তাহলে এই ক্ষেত্রে বিবাদীও ওই 2,000 টাকা দিয়ে কি করতে পারবে, মামলাটা দুতরফা করতে পারবে একতরফা থেকে। তাহলে এর আগে দেখলাম আমরা বাদীর জন্য 1,000, বিবাদীর জন্য 3,000, আর এখানে দেখছি বাদীর জন্য 2,000, বিবাদীর জন্য 2,000। এই পয়েন্টটা বুঝতে পারলেন? জি স্যার। আচ্ছা, এরপরে এই দুই কি, আদের 17-র 2 বিধি। পক্ষগণ নির্দিষ্ট দিনে আদালতে হাজির না হলে কার্যবিধি 9 আদেশের বিধিমতে নিষ্পত্তি বা সঙ্গত আদেশ দিবেন। তাহলে আমরা আদেশ 9 কি পড়েছিলাম? আদেশ 9 ছিল হাজির বা গড়হাজিরের পরিণতি। বাদী যদি হাজির হয়, বিবাদী হাজির না হলে একতরফা, বাদী যদি হাজির না হয়, বিবাদী হাজির হয়, তাহলে খারিজ। তাহলে এই 2 নম্বর পয়েন্টে বলছে বিধিতে পক্ষগণ নির্দিষ্ট দিনে আদালতে হাজির না হলে, এই যে এই সময়ে যে সময় হাজির হওয়া উচিত ছিল, হাজির না হলে তখন আবার আমরা 9 আদেশের যে বিধি, হাজির না হলে যে ফলাফল সেটা অনুসারে আবার রিপিট হবে, অর্থাৎ একই পদ্ধতি চলতে থাকবে। তো এখানে 9 আদেশ, তারপরে 17 আদেশ খুবই ইম্পর্টেন্ট, বারবার প্রশ্নে আসে। তো আজকের আলোচনা এতটুকুই। আজকের আলোচনা থেকে যদি কারো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারবেন। আমি একটা সুযোগ দিয়ে দিচ্ছি সবাইকে একসাথে লাইনে আসার। যিনি প্রশ্ন করতে চান শুধুমাত্র তিনি তার লাইনটা অন করবেন, যিনি প্রশ্ন করার ইচ্ছা নাই তিনি লাইন অন করার দরকার নাই। দেখেন একটা শব্দ হলো, এই অর্থ হচ্ছে সবার মাইক অন করার জন্য আমি অটো করে দিয়েছি। এখন নিয়ন্ত্রণ আপনাদের নিজেদের হাতে, টাচ করলে মাইক অন হবে, হাত উত্তোলন করা লাগবে না, আমার পারমিশন নেওয়া লাগবে না। যিনি প্রশ্ন করতে চাচ্ছেন এই মুহূর্তে টাচ করে প্রশ্ন করতে পারেন আজকের ক্লাস সম্পর্কে। আর প্রশ্ন না করলে লাইন আমি মানে ক্লাস শেষ করে দেব। হ্যাঁ সেলিম ভাই, আপনার কথা খুব ধীরে হচ্ছে, আপনি মাইক্রোফোনটা কাছে নিয়ে কথা বলেন। তাও শোনা যাচ্ছে না, ফুল ভলিউমে আছে। স্যার আমার একটা প্রশ্ন আছে। স্যার হ্যাঁ আরজি বাসা করে এবং বলতে পারেন। মোকদ্দমা একই আচ্ছা জিনিস কিনা স্যার? আচ্ছা, এখানে সেলিম ভাইয়ের সেলিম ভাইয়ের উত্তরটা আগে দিয়ে দিই। উনি বলছেন আরজি আর মোকদ্দমা এক জিনিস কিনা। মোকদ্দমা মানে জি মামলা, স্যার। ইংরেজি হচ্ছে শুট, আর আরজি হচ্ছে যেটা দাখিল করে মামলা চালু করা হয়। ও জি স্যার। বাদী 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 আরজি দিল, মামলা চালু হয়ে গেল। এখন মামলা মামলা আর মোকদ্দমা একই কিনা, তাহলে প্রশ্ন আপনার এরকম যে আরজিটাকে মোকদ্দমা বলা হবে কিনা। হ্যাঁ, প্রথমত যখন মামলা আর আরজি দাখিল করা হলো, ওই আরজিটাই মোকদ্দমাতে পরিণত হলো। কিন্তু আপনি আরজি লিখে সই করে যদি নিজের কাছে রেখে দেন, আদালতে না দেন, তাহলে তো মামলাই হলো না। আমি কি বোঝাতে পারলাম? জি স্যার। জি মনে করেন যে মামলা উকিল লিখলো, থ্যাংক লিখে উকিলের কাছে রেখে দিল, উকিলের ফাইলে থেকে গেল মামলা, তাহলে এটা মামলাতে পরিণত হলো না, সেটা আরজি আরজি থাকলো। তো আরজি তখন আদালতে দাখিল করলাম এবং আরজির একটা নাম্বার পড়লো, সে মোকদ্দমার নম্বর, তখন আরজিটা মোকদ্দমায় পরিণত হবে। এবং এই আরজির সাথে সমন, তলবানা, ওকালতনামা, বিবাদী যদি লিখিত জবাব দেয় লিখিত জবাব,
এবং যে দলিলগুলো দেবো দলিল এই সবকিছু যুক্ত হবে, এগুলো সবকিছু মামলার নথি হিসেবে কাজ করবে। তাহলে আরজি হচ্ছে মোকদ্দমার একটা অংশ, কিন্তু আরজিকেই মোকদ্দমা বলা যাবে না। ক্লিয়ার? জি বাসেদ স্যার, ভাই প্রশ্ন ক্লিয়ার। করেন। স্যার আমার প্রশ্নটা হচ্ছে, আরজি সংশোধন কি মামলার যে কোনো পর্যায়ে করা যাবে, নাকি করা যাবে, ডিগ্রি হওয়ার পূর্ব পর্যন্ত করা যাবে? সাধারণত ডিগ্রি হওয়ার পূর্ব পর্যন্ত করা যাবে, সাক্ষ্য শুরু হলে আর করা যায় না। একটু আগে দেখলাম সাধারণ নিয়ম হলো সাক্ষী শুরু হলে আর করা যায় না, কিন্তু আমি নিজেও সাক্ষী শুরু হওয়ার পরেও আমি মোকদ্দমা সংশোধন করেছি আদালতকে কনভিন্স করে, যদিও 500 টাকা কস্ট করা হয়েছিল। আর আমার কাছে আরো একটা মামলা এসেছিল যে প্রাথমিক ডিক্রিও হয়ে গেছে, একটা বাটার মামলা প্রাথমিক ডিক্রি হয়ে গেছে, কিন্তু এই মামলায় সম্পূর্ণ সম্পত্তি আসেনি। একটা খতিয়ান পুরোটাই উকিলের ভুলের কারণে কি হয়েছে, বাদ পড়ে গেছে। তো মামলাটা এনওসি দিয়ে আমার কাছে আসে, তখন আমি আদালতে দরখাস্ত দিই আরজি সংশোধনের, আরজি মোতাবেক রায় ও ডিক্রি সংশোধনের প্রার্থনা করি, সাথে 151 ধারা যুক্ত করে দিই দরখাস্তের মধ্যে। তো প্রার্থনা মঞ্জুর হয়, পরে আমি ফ্রেশ আরজি দিই, ফ্রেশ আরজি অনুসারে নতুন ভাবে রায় হয়, ওই রায় অনুসারে নতুন ভাবে ডিক্রিও হয়। প্রশ্ন ক্লিয়ার? তার মানে এখানে বোঝা যাইতেছে যে যে কোনো সময় উত্তর হবে, তাই না? হ্যাঁ, অপশনে যদি থাকে তবে এমসিকিউ। হ্যাঁ, যে কোনো সময়টাই উত্তর হবে। যদি বলে যে আহ, সাক্ষী শুরু হওয়ার পরে এরকম অপশন থাকে, তাহলে সেটা সাধারণত হয় না, কিন্তু যে কোনো সময়টা বেসিক্যালি উত্তর হবে। কারণ অনেক সময় সাক্ষী শুরুর পরেও আরজি সংশোধন করা যায়, আমি নিজেই করেছি। আর স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে, মামলা ইস্যু করা হয়েছে, তা মামলা ইস্যু বলতে কি মামলা প্রসেসিং বোঝাচ্ছে? মামলা ইস্যু বলে কোনো কথা নাই, সমন ইস্যু হতে পারে। সমন ইস্যুটা কি তাহলে সমন প্রসেসিং কে বুঝাইতেছে নাকি? সমন ইস্যু বলতে অ্যাডভোকেট বা অ্যাডভোকেটের পক্ষে তার মুহুরিরা সমন লিখে সেরেস্তায় জমা দিল, সেরেস্তাদার সবকিছু চেক করে নিয়ে নিল, এবার সেরেস্তাদার চেক করে এটা কাকে দিবে, বিচারককে দিবে। বিচারক বলবে ঠিক আছে, তো চেক করেছেন, বলবে হ্যাঁ ঠিক আছে স্যার, চেক করেছি আমি। তখন বিচারক সই করে দিবেন, এই যে বিচারকের সই হলো তার মানে এটা রেডি ফর সার্ভ, মানে দেওয়ার জন্য রেডি। ঠিক আছে? মানে এটা হচ্ছে তো প্রক্রিয়া আর কি, সমন হ্যাঁ, এতে যে সমনের দেওয়ার জন্য রেডি প্রক্রিয়া। হলো তার মানে বিচারক যখন সই করলো এটা ইস্যু হয়ে গেল। তাহলে কোনো সমন ইস্যু করার, কোনো ক্রিমিনাল মামলায় বা সিভিল মামলায় ওয়ারেন্ট ইস্যু করার ক্ষমতা বিচারকের নিজের, অন্য কেউ ইস্যু করতে পারে না এটা। আর জারিটা হচ্ছে স্যার বিবাদীকে জানানো সমন, তাই না? সমন জারি যেটা বলা হয়। এখানে হ্যাঁ, জারি মানে বিবাদীর হাতে পৌঁছে দেওয়া, বিবাদীকে জানানো, জানানো হয়ে গেলে সেটাকে জারি বলা হয়। জারি মানে কিন্তু এক্সিকিউশন, বাস্তবায়ন করা, মানে সমনটা পৌঁছে দেওয়া। সমন ইস্যু করে আদালত, আর সমন জারি করে আদালতের কর্মচারী অথবা পোস্ট অফিসের মাধ্যমে। এখন তো জি ইমেলের স্যার, বুঝতে মাধ্যমে, পারছি। মোবাইল ফোনে কল করেও দেওয়া যাবে, এসএমএস এর মাধ্যমেও দেওয়া যাবে। হ্যাঁ, হ্যাঁ, আর হ্যাঁ। প্রশ্ন আছে? আর প্রশ্ন আছে? না স্যার, আর প্রশ্ন নেই। আর অন্য কারো প্রশ্ন আছে? নিজের দেখেন ডিভাইসের নিচের দিকে মাইক আঁকানো আছে, সেখানে মিউট আনমিউট এরকম কোনো কিছু লেখা আছে, টাচ করলেই কথা বলতে পারবেন। তো ভিডিও, ক্লাসের ভিডিও রেকর্ড হয়েছে, আশা করি কালকেই ভিডিওটা আমি আপলোড করে দিতে পারবো, কালকেই পেয়ে যাবেন। তো ভিডিও দেখেও যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারবেন। এখানে আমি একটা প্রশ্ন পড়ে দিই। এখানে বলেছে দেওয়ানি মোকদ্দমায় চূড়ান্ত শুনানির পূর্বে, অর্থাৎ পিএস এর পূর্বে কোন পক্ষ সর্বোচ্চ কতবার সময় পেতে পারে? 2023 সালের প্রশ্ন ছিল। তো 2023 সালে যদি এই প্রশ্ন করা হতো, পূর্বের উত্তর হচ্ছে ক, আদেশ 17 বিধি 1, যেটা একটু আগেই যে আদেশটা শেষ করলাম। তাহলে গতে কত আছে? 6 বার। কিন্তু এখন যদি আপনার এই একই প্রশ্ন যদি আসে, আপনি যদি 6 বার উত্তর করেন, আপনার উত্তর হয়ে যাবে ভুল। কেননা একটু আগে আমরা অ্যামেন্ডমেন্টে কি পড়লাম, 25 সালের অ্যামেন্ডমেন্ট অনুসারে সঠিক উত্তর হবে খরচা ছাড়া 4 বার, আর খরচা সহ 3 বার। ঠিক আছে? জি স্যার। তাহলে খরচা ছাড়া 4 বার আর খরচা সহ 3 বার, এই হবে উত্তর। অর্থাৎ 6 এখানে না হয়ে হবে এখন 4। তাহলে এটা অ্যামেন্ডমেন্ট হওয়ার পরে অ্যামেন্ডমেন্ট জায়গাটা একটু বেশি বোঝার চেষ্টা করবেন।
আমি যদি এখান থেকে প্রশ্ন করি তাহলে অবশ্যই এটা কি করে দিব, অপশন চেঞ্জ করে দিব। যেমন আজকের পরীক্ষায় আমি অপশন চেঞ্জ করেছিলাম। তো আগামী ক্লাসে আমরা শুরু করব আদেশ, পার্ট 9, আদেশ 18 থেকে 35। আরো 2টা ক্লাস হবে, আরো 2টা ক্লাস হইলে এই দেওয়ানি কার্যবিধি শেষ হবে। তো সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি।